চান লার্ন মোড দেখাচ্ছে এখানে কিছু। ট্রায়ালটা শুরু করবে। আমরা আলোচনায় চলে যেতে চাই। স্বাগত জানাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত আজকের ফেসবুক লাইভে। আসলে প্রায় 27 মিনিট বিলম্বে আমরা প্রবেশ করেছি, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা যথাসময়ে প্রবেশ করতে পারিনি বলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চাই যে করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি, এ বিষয়ে আলোচনা করবার জন্য, মতামত জানাবার জন্য আমাদের মাঝে আজকে 3 জন অতিথি উপস্থিত রয়েছেন। চলুন আলোচনার আগে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। বন্ধুরা, দেশের বাইরে কাতার দোহা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রুবায়েদ হাসান তানভী, সহকারী অধ্যাপক, ওয়েল কর্নেল মেডিকেল কলেজ ও ক্লিনিক্যাল মলিকুলার মাইক্রোবায়োলজিস্ট, সিডরা মেডিকেল অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে। তানভীর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। আমাদের মাঝে আরো যুক্ত হচ্ছেন রকিব আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক, গ্রাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশন এবং বর্তমানে চেয়ারম্যান বাঁধন ফাউন্ডেশনের। রকিব আহমেদ, আপনাকে স্বাগত জানাই। আরো রয়েছেন শাহিদুল ইসলাম রিপন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাঁধন ফাউন্ডেশন। অতিথিদের স্বাগত জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আমরা অনেকক্ষণ থেকে চেষ্টার পরে সফল হয়েছি লাইভে আসার জন্য। আমরা জানি যে এই করোনাকালীন সময়ে ঘরে বন্দী মানুষ অনেকেই বিভিন্নভাবে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তিগত পর্যায়ে এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ অনুষ্ঠান করছেন, যে কারণে স্বাভাবিকভাবেই হয়তো নেটের উপর এক ধরনের চাপ আছে। তো প্রচেষ্টা সত্ত্বে আমরা সফল হয়েছি, কিন্তু দর্শকদের কাছে আবারও ক্ষমা চাইছি বিলম্বে আসবার জন্য। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। এই যে করোনা চিকিৎসায় রক্তের যে প্লাজমা থেরাপি, এই বিষয়ে আপনাদের কোনো মতামত, কোনো মন্তব্য, কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের কমেন্ট বক্সে আপনারা সেটি লিখতে পারেন। আমরা আশা করি যে আমাদের যে অতিথিরা আছেন, বিশেষ করে রুবায়েদ হাসান তানভী, এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞের মতামত আপনাদের জানাতে পারবেন। এবং আপনারা লাইক দিন, আলোচনাটিকে সম্ভব হলে শেয়ার করুন। এই ধরনের আলোচনা আসলে যতই সবার কাছে নিয়ে যাওয়া যায় ততই মঙ্গল। দর্শক, করোনা নিয়ে আমরা নানাভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। করোনা আমাদেরকে অবরুদ্ধ করে দিয়েছে, আমাদের জীবন, আমাদের অর্থনীতি, আমাদের সকল কিছুই। এটি বিশ্বজুড়ে এক ধরনের বৈশ্বিক সংকট হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ে খারাপ হয়ে উঠছে। আমরা দেখেছি যে করোনায় সংক্রমণ সতর্কতার সাথে আমাদের ভবিষ্যতে করণীয়গুলো ঠিক করা দরকার, এবং সে কারণেই এই ধরনের আলোচনাগুলো আমাদের নানাভাবে উপকারে আসবে বলে আমরা মনে করি। কিছুদিন থেকে বাংলাদেশে আলোচনা চলছে যে রক্তের প্লাজমা নিয়ে যারা আক্রান্ত রোগী, তাদের শরীরে প্রবেশ করালে করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এটি পৃথিবীর বিভিন্ন দেশে শুরু হয়েছে। আমরা এই সম্পর্কেই বিস্তারিত শুনবো। শুরুতে আসতে চাই রুবায়েদ হাসান তানভী, আপনার কাছে, যে সহজ করে যদি বলেন যে এই যে করোনার যে প্লাজমা থেরাপি, এটি নতুন এক ধরনের ধারণা। আমরা সাধারণ যারা মানুষ আছি তারা আসলে এই টার্মগুলোর সাথে পরিচিত নই, এই ক্লিনিক্যাল টার্মগুলোর সাথে। আসলে এটি কি, যে এই প্লাজমা থেরাপিটা কি, করোনা চিকিৎসায় এই থেরাপি কিভাবে কাজে লাগে, আপনি যদি একটু বুঝিয়ে বলেন শুরুতে। ধন্যবাদ আশরাফুল শেবু আমাকে বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। তো আসলে করোনা ভাইরাসের এই বর্তমান অবস্থা নিয়ে আমার খুব বেশি কিছু বলার নেই, কারণ এটা নিয়ে এত বেশি আলোচনা চারিদিকে যে সবাই মোটামুটি
মানে সাধারণ যে ব্যাপারগুলো এগুলো সম্পর্কে অনেক কিছু জানে না। তো আমি সরাসরি প্লাজমা থেরাপির বিষয়ে চলে যাচ্ছি আরকি। তো তার আগে আমার মনে হয় ২-১ টা জিনিসের সংজ্ঞা দেওয়া প্রয়োজন, সবার বুঝার প্রয়োজনে আরকি। তো প্রথমেই বলি যে প্লাজমা জিনিসটা কি আসলে? তো আমাদের শরীরে যে রক্ত আছে, আ সেই রক্তের মধ্যে আসলে কি থাকে? সেগুলো আমাদের রক্তে বিভিন্ন ধরনের আম আম সেল আছে আরকি। যেগুলোকে ব্লাড সেল বলি আমরা। বিভিন্ন ধরনের ব্লাড সেল আছে। সেই সেলগুলোকে যদি আমরা আলাদা করে ফেলি, তাহলে যে তরল পদার্থটি থাকে আরকি, সেই তরল পদার্থটি হচ্ছে আসলে প্লাজমা। তার মানে ব্লাড থেকে সব সেলগুলোকে ছেঁকে ফেললে তারপরে যে তরল বা লিকুইডটা থাকে সেটাই হচ্ছে প্লাজমা। সেই প্লাজমার মধ্যে কি থাকে? সেই প্লাজমার মধ্যে বিভিন্ন বাংলায় যেটাকে রক্তরস বলে সম্ভবত, আমি যদি ভুল না রক্তরস করি। বলে। হ্যাঁ, জি, রক্তরস, বাংলায় রক্তরস। এটাকে রক্তরস বলে আরকি। হ্যাঁ। তো জি। তাহলে কেমন করে আ করোনা ভাইরাস আক্রান্ত একজন রোগীর যে সুস্থ হয়ে গেছে তার রক্ত থেকে এই রক্তরস সংগ্রহ করে আ অন্য আরেকজন রোগীকে প্রয়োগ করলে কেন সে ভালো হয়ে যেতে পারে তার কারণটা বলছি আরকি। তো তাই সেটা বোঝার জন্য আমাদের একটু আসলে যেকোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা অণুজীবের অ্যা ইনফেকশনে আসলে আমাদের শরীরে কি ঘটে এই জিনিসটা একটু বোঝা প্রয়োজন আরকি। তো যখনই আমাদের শরীরে একটা বাইরের রোগ জীবাণু, ভাইরাস হতে পারে বা ব্যাকটেরিয়া হতে পারে, এটা যখন আক্রমণ করে, তখন কি হয়? আমাদের শরীরের একটা প্রতিরোধ ব্যবস্থা আছে। সেই প্রতিরোধ ব্যবস্থার আবার বিভিন্ন রকমের মেকানিজম আছে। তো ১ম ধাপে আম আসলে শিবু ইয়েটা কি ওয়ালে শেয়ার হচ্ছে? কারণ আমার স্ত্রী বলছেন আহ, ওরা দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছে না। আচ্ছা, শেয়ার করবার জন্য আমরা চেষ্টা করছি। জি, শেয়ার হচ্ছে। আমরা একে একে শেয়ার দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় আচ্ছা, লিঙ্ক গুলোতে। জি, আপনি আচ্ছা, বলতে থাকুন। আচ্ছা, আচ্ছা। তো আ তাহলে যে আলোচনাটা ছিলাম ওটাতে আসি। আ তো যেটা বলছিলাম যে ইনফেকশন হবার পরে যে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধক ব্যবস্থা আছে না? তার ১ম এই আমাদের শরীরে একটা প্রাইমারি ইমিউন সিস্টেমের একটা মেকানিজম আছে যার মাধ্যমে আপনার আ এই ইয়েগুলো ভাইরাস বা ব্যাকটেরিয়ার ভিতরে আমাদের শরীরে বিভিন্ন ধরনের মলিকুল বা বায়োমলিকুল তৈরি হয়। সেগুলো সেই সব প্যাথোজেনকে অ্যাটাক করে। হ্যাঁ, তারপরেও দেখা যায় যে প্যাথোজেন আর আমাদের শরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থার মধ্যে এক ধরনের একটা লড়াই চলে। তো এটা হচ্ছে প্রাথমিক ধাপ। আর ২য় ধাপে এসে আমাদের শরীরের অ্যান্টিবডি তৈরি হয় এইসব প্যাথোজেন গুলোর বিরুদ্ধে আরকি বা ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। তো তাহলে এবং সেই অ্যান্টিবডি গুলো গিয়ে সেসব ভাইরাস বা ব্যাকটেরিয়াতে বাইন্ড করে এবং আরো অন্যান্য মেকানিজমের মাধ্যমে সেসব প্যাথোজেনকে ধ্বংস করে আরকি। এভাবেই আমরা আসলে ভালো হয়ে যাই আরকি একটা রোগ থেকে। তো করোনা ভাইরাস আক্রান্ত একটা রোগী আ ১ম এ যখন তার রোগের সিম্পটম গুলো দেখা যায়, তখন বোঝা যায় যে তার শরীরে জি, ভাইরাসের পরিমাণ অনেক বলুন, বেশি। শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। এবং আ তারপরে দেখা যাচ্ছে যে আ সেই যখন আমাদের অ্যান্টিবডি গুলো তৈরি হয় এবং সেই অ্যান্টিবডি গুলো সে করোনা ভাইরাসের বিরুদ্ধে আ আ মানে লড়াই করতে থাকে এবং একটা পর্যায়ে আমরা সুস্থ হয়ে যাই। হ্যাঁ? এবং সুস্থ হয়ে যাওয়ার মানেই হচ্ছে যে আমাদের শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং সেই অ্যান্টিবডি গুলো আছে কোথায়? সেটা রক্তের মধ্যেই আছে। তো তাহলে তার মানে হচ্ছে যে একজনের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি আরেকজনের শরীরে প্রয়োগ করে আ তাকে ভালো করে তোলা। এখন সেই কাজটা করার জন্য তো যে লোকটা ভালো হয়ে গেছে, তাই না? তার মানে হচ্ছে তার আসলে রোগ প্রতিরোধক ব্যবস্থাটা খুব হেলথি আরকি, হ্যাঁ? এবং ভালো রোগ প্রতিরোধক ব্যবস্থা। সে কারণেই সে ভালো হয়ে গেছে। আবার তাদের মধ্যে আমাদের একটা ফ্র্যাকশন অফ পেশেন্টস আছে বা কিছু রোগী আছে আ যারা খুব সিরিয়াস রোগের দিকে যাবে আরকি। হ্যাঁ? এবং সাধারণত দেখা গেছে এ পর্যন্ত যে আ বয়স্ক মানুষ বা যাদের শরীরে অন্যান্য জটিল রোগ রয়েছে, হ্যাঁ? সেসব রোগের কারণে এবং অন্যান্য বিভিন্ন কারণে তাদের রোগ প্রতিরোধক ক্ষমতাটা খুব বেশি স্ট্রং থাকে না। হ্যাঁ? এবং এ কারণেই তাদের রোগটা খুব সিরিয়াস দিকে মোড় নেয়। তো সেক্ষেত্রে অন্য একটা যার সুস্থ ইমিউন সিস্টেম আছে বা রোগ প্রতিরোধক ব্যবস্থা আছে, তার শরীরের প্লাজমা নিয়ে একটা খুব সিরিয়াস রোগীর বা হাই রিস্ক রোগী যাদের ঝুঁকি বেশি, হ্যাঁ? তাদেরকে প্রয়োগ করলে
এই রোগের হয়তো ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এই থেরাপি এটা কোনো নতুন কোনো থেরাপি না। এই যে আমরা একটু আগে আলোচনা জি করছিলাম, আসলে ১০০ বছরের উপরে হয়ে গেছে এই থেরাপি প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, এবং এর আগে সাকসেসফুলি প্রয়োগ করা হয়েছে। সার্স, আগের যে সার্স এর আউটব্রেক হয়েছিল তখন মার্স এর ক্ষেত্রে জি প্রয়োগ করা হয়েছে, এবোলা ভাইরাসের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে, এবং অনেক জীবনও বাঁচানো গেছে আসলে এই পদ্ধতি প্রয়োগ করে। জি তো এটা তানভীর হচ্ছে ভাই, এটা। যেটি আমরা একটু প্রশ্নের মাধ্যমে আমরা একটু জানতে চাই আপনার কাছে যে বাংলাদেশে এই যে প্লাজমা থেরাপি, এটি বাংলাদেশে কতটা এটা বাস্তবসম্মত, এবং এটিতে যে বিষয়টি বলা হচ্ছে যে আমিও কিছু আলোচনা আমি গত কদিন থেকে অনুসরণ করছিলাম, সেখানে বলা হচ্ছে যে যাদের ইমিউন সিস্টেম ডেভেলপ করবে এবং রোগ হয়ে গেছে, করোনা আক্রান্ত হয়ে গেছে, এবং তার বোধহয় 14 দিন পরে তার কাছ থেকে সেই প্লাজমাটা নেওয়া যাবে। কিন্তু বাংলাদেশে যাদের করোনা আক্রান্ত হচ্ছেন, যারা তাদের সেই ইমিউন সিস্টেমটা সেই পরিমাণে ডেভেলপ হচ্ছে কিনা যে তাদের কাছ থেকে আমরা সহজেই সেই প্লাজমাটা নিতে পারি, অর্থাৎ কারা কারা রোগীদের এই প্লাজমা দিতে পারবেন, মানে ডোনেট করতে পারবেন, যারা রক্তদাতা কারা হবেন, সেটি সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, এই প্রসঙ্গে আসছি তাহলে। প্রথমে তো হচ্ছে প্রথম প্রশ্নটা তুমি করেছো যে আসলে বাংলাদেশের বাস্তবতা এটা কতটুকু সম্ভব। আমি মনে করি যে এটা বাংলাদেশের বাস্তবতায় অত্যন্ত প্রযোজ্য। কারণ এখন দেশের বাইরে উন্নত দেশগুলোতে অনেক ধরনের চিকিৎসা, অনেক কিছু করার চেষ্টা চলতেছে, এগুলোর অনেকটাই আসলে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ পর্যন্ত পৌঁছানো অনেক সুদূর প্রসারী। কিন্তু প্লাজমা থেরাপিটা তুলনামূলকভাবে অনেক বেশি বাস্তব আর কি, রিয়েলিস্টিক। এখন যে একটা লোক যখন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে সে ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। হ্যাঁ, সুস্থ হয়ে যাওয়া মানেই কিন্তু এটাই কিন্তু একটা ইন্ডিকেশন। প্রথমত আমি বলতেছি এটাই একটা ইন্ডিকেশন যে তার শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে। অ্যান্টিবডি যদি সাফিসিয়েন্ট তৈরি না হতো, তার সুস্থ হওয়াটা এত সহজ হতো না, বা রোগটা আরো অনেক দিনই হতো। তো এটা হচ্ছে প্রথম সাইন, যদিও 100% কনফার্ম না। বা আমি বলতেছি যে অ্যান্টিবডি তো অবশ্যই তৈরি হবে তার শরীরে, কিন্তু অ্যান্টিবডির মাত্রাটা হয়তো ভেরি করতে পারে পার্সন টু পার্সন। তো এই কারণেই আইডিয়াল, আদর্শগত পথটা যেটা, সেটা হচ্ছে যে যে লোকটাকে নির্বাচন করা হবে এই রোগের জন্য, বা ডোনার হিসাবে যাকে নির্বাচন করা হবে, তাকে কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। প্রথমত জানতে হবে তার আসলে করোনা ভাইরাস রোগটা আদৌ হয়েছিল কিনা। কারণ এটা যদি শুধু সিমটমের ভিত্তিতে কাউকে নির্ধারণ করা হয় যে তার কারো জ্বর হয়েছিল বা কাশি হয়েছিল, কাজে নিশ্চিত সে, এটা তো আমরা নিশ্চিত করে বলতে পারি না, কারণ এই ধরনের সিমটম আরো অনেক ভাইরাস ব্যাকটেরিয়া করে। কাজেই কোনো একটা ল্যাবের একটা পরীক্ষা প্রয়োজন, সেটা আরটিপিসিআর হোক বা অ্যান্টিবডি টেস্ট হোক, যে কোনো ভাবে আগে জানতে হবে যে লোকটার আসলে করোনা ভাইরাস রোগটা হয়েছিল কিনা, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে সে সম্পূর্ণভাবে সুস্থ কিনা, তার কোনো সিমটম থাকা যাবে না, কোনো জ্বর থাকা যাবে না, কাশি থাকা যাবে না, এবং কতদিন আগে, তার মানে সিমটম ফ্রি, রোগ লক্ষণ বা উপসর্গ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাওয়ার পর থেকে ন্যূনতম 14 দিন অপেক্ষা করতে হবে। আমি কিন্তু রিকমেন্ডেশন অনুযায়ী বলতেছি, ইন্টারন্যাশনাল যেমন এফডিএ বা রেড ক্রস, এদের রিকমেন্ডেশন অনুযায়ী বলতেছি। তাহলে যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, হওয়ার পর থেকে ন্যূনতম 14 দিন লাগবে। এবং যে সময় সে অসুস্থ ছিল সেই সময় কি আরটিপিসিআর করা হয়েছিল, প্রথম প্রশ্ন। যদি আরটিপিসিআর করা হয়ে থাকে তাহলে তো কনফার্মেশন হয়েই গেছে যে করোনা ভাইরাস হয়েছে, করোনা ভাইরাস রোগ হয়েছিল। আর যদি আরটিপিসিআর না করা হয়ে থাকতো, তাহলে প্রশ্ন, এরপরে সুস্থ হয়ে যাওয়ার পরেও যে কোনো অ্যান্টিবডি টেস্ট করে যদি পজিটিভ পাওয়া যায়, সেটাও ইন্ডিকেট করবে যে তার রোগটা হয়েছিল আর কি। এটা হচ্ছে দ্বিতীয় ব্যাপার। আর তৃতীয় ব্যাপার হচ্ছে যে তার অ্যান্টিবডির মাত্রাটা কিরকম রক্তে। হ্যাঁ, এটা একদম ডোনার স্ক্রিনিং এর সময় বা ডোনারের থেকে প্লাজমা কালেকশনের জন্য সময় না করলেও চলবে, কিন্তু অ্যাটলিস্ট প্লাজমাটা ব্যবহার করার আগে সেই প্লাজমাটাকে কিন্তু অ্যান্টিবডি টাইটারটা দেখে নিতে হবে। কারণ টাইটার যদি খুব কম হয়, তাতে এটা টাইটারটা আসলে কি? টাইটার কোনো পরিমাপক যে কোনো মান সেটি? হ্যাঁ, টাইটারটা হচ্ছে যে অ্যান্টিবডির পরিমাণ, সোজা কথা। কিন্তু যেহেতু অ্যান্টিবডি খুব সহজে, এটা একটা প্রোটিন, এখানে লক্ষ লক্ষ প্রোটিন আছে ব্লাডের মধ্যে, তার মধ্যে থেকে সেই সুনির্দিষ্ট অ্যান্টিবডিটার পরিমাণ খুব সহজে কিন্তু নির্ধারণ করা যায় না। তো সেটার জন্য একটা সহজ পদ্ধতি ল্যাবরেটরিতে করা হয়, সেটা হচ্ছে যে প্লাজমাটাকে ডাইলুট করতে থাকা হয়। হ্যাঁ, মানে বেশি বেশি বাফার অ্যাড করতে থাকা হয়, এবং যত বেশি ডাইলুট করবে, এই ডাইলুশনের রেশিওটা দিয়ে টাইটারটা বোঝা হয়। যেমন 1000 গুণ ডাইলুট করার পরেও যদি সেই অ্যান্টিবডিটা শনাক্ত করা যায়, তার মানে বুঝতে হবে যে এখানে প্রচুর অ্যান্টিবডি ছিল, কারণ এত ডাইলুট করার পরেও। সেটা হচ্ছে টাইটার আর কি।
তো যেটা বললাম যে টাইটারের কথা, ন্যূনতম টাইটার থাকতে হবে। আর দুইটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে নিরাপত্তা। রোগীর নিরাপত্তার জন্য সেই ব্লাডের অন্যান্য যেসব স্ক্রিনিং করা দরকার, রোগীর অন্যান্য কোনো জটিল রোগ আছে কিনা, HIV, হেপাটাইটিস বি, সি, এসবের স্ক্রিনিং তো সব সচরাচর ব্লাড ডোনেশনে করাই হয়। সাধারণ রক্তদানের ক্ষেত্রে তো এই ধরনের স্ক্রিনিং গুলো করাই হয়ে থাকে, সেই পরীক্ষাগুলো করা হয়ে থাকে। এগুলো নিশ্চিত যে তানভীর ভাই, আপনার কাছে আসবো, একটি বড় প্রশ্ন আছে যে আসলে এই যে প্লাজমা থেরাপির কথা আমরা বলছি, এটি বাংলাদেশের জন্য, আমাদের মতো গরিব দেশ, আমাদের সম্পদ কম, এবং আমাদের যে স্বাস্থ্যগত অবকাঠামো, সেক্ষেত্রে আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু যে প্রশ্নটি এসছে যে এই ধরনের চিকিৎসা পদ্ধতি বা ব্যবস্থা সেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সমর্থিত কিনা, বা এখানে যে বিশ্ব চিকিৎসকদের যে ফোরাম আছে বা যে প্রতিষ্ঠানগুলো আছে, অথরাইজ যে সংগঠনগুলো আছে, তারা এটিকে স্বীকৃতি দিয়েছে কিনা, ছোট করে যদি আপনি বলেন। যদি না দিয়ে থাকে তাহলে আমরা কেন এই ধরনের চিকিৎসার কথা ভাবছি, এবং সেটি আরেক ধরনের সংকট তৈরি করবে কিনা, ছোট করে। সেটা ঠিক আছে, হ্যাঁ, এই প্রশ্নটা খুব ভ্যালিড কোশ্চেন। এবং মূলত এখন যেটা করা হচ্ছে, না, এটার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে না, এখনো এটা অ্যাপ্রুভড কোনো চিকিৎসা না। কিন্তু সমস্ত বডিগুলা, যেমন FDA বলুন বা রেড ক্রস বলুন বা WHO বলুন, সবাই এনকারেজ করতেছে যে ইনভেস্টিগেশনাল মানে পরীক্ষামূলক চিকিৎসা অলরেডি শুরু করা হোক, এবং এটা এনকারেজ করা হচ্ছে সবাইকেই। হ্যাঁ, কারণ যত বেশি এই হসপিটাল এই পরীক্ষামূলক পদ্ধতিটা প্রয়োগ করবে, তত আমরা এটার জন্য আর কি বেশি বেশি তথ্য পাবো। এখন পর্যন্ত কোন দেশগুলো এর বেশ ভালো সুফল পেয়েছে, এমন কোন দৃষ্টান্ত আপনি বলতে পারেন কিনা? আর বাংলাদেশে কি এই চিকিৎসা শুরু হয়েছে কিনা, মানে এবং তার কোনো সন্তোষজনক ফলাফল পাওয়া গেছে কিনা, কি পর্যায়ে আছে? বাংলাদেশের তথ্যটা আমি সম্পূর্ণ ভালো মতো দিতে পারবো না, কারণ আমার একমাত্র উৎস হচ্ছে পত্রিকা। তো পত্রিকায় পড়ে যতটুকু জেনেছি, যে আমার মনে হয় আমার অন্য অন্য আলোচক যারা আছে তারা আরো ভালো উত্তর দিতে পারবে এই বিষয়ে। আমি যতটুকু জেনেছি যে ঢাকা মেডিকেল কলেজ পরীক্ষামূলক শুরু করতে যাচ্ছে, এরকম একটা খবর দেখেছিলাম। আর অন্যান্য দেশের কথা যদি বলো, তাহলে আসলে আমরা যেভাবে জানি সেটা হচ্ছে লিটারেচারের উপর। আমরা মেডিকেল লিটারেচার গুলো, জার্নাল গুলো ঘেটে যেটুকু দেখি আর কি। তো যেহেতু সংক্রমণটা সবার আগে চায়নাতে শুরু হয়েছে, সবচেয়ে বেশি স্টাডি চায়না থেকে এসেছে, এবং চায়নার বেশ কয়েকটা পেপার আছে। এবং আমেরিকাতে আমার জানা মতে 57টা প্রতিষ্ঠানে পরীক্ষামূলক এই চেষ্টা শুরু হয়ে গেছে। আর এই প্রতিষ্ঠানগুলো অলরেডি কিন্তু ডোনার ইনভাইট করা শুরু করছে অলরেডি। তারা অনলাইন ফর্ম তৈরি করে অনেক প্রতিষ্ঠান অনেক দেশে, ইউরোপেও তৈরি করেছে আর কি, এটুকু জানি আর কি। যে ধন্যবাদ তানভীর ভাই, আপনাকে প্রাথমিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আসলে প্লাজমা থেরাপিটা কি সেটি আপনি খুব সাধারণভাবে আপনি বললেন, সহজ করে বললেন আমাদের জন্য। আমরা একটু আসতে চাই রকিব আহমেদের কাছে। রকিব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন যে এই যে আমরা যদি প্লাজমা থেরাপি শুরু করি করোনা চিকিৎসার ক্ষেত্রে, সেক্ষেত্রে টেস্ট একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। বলা হচ্ছে যে করোনা আক্রান্ত রোগী সে আদৌ করোনা আক্রান্ত হয়েছে কিনা সেটি নিশ্চিত হতে হবে টেস্টের মধ্য দিয়ে। আবার করোনা আক্রান্ত হয়ে সেটি করোনা মুক্ত হয়েছে কিনা সেটিও নিশ্চিত হতে হবে। এবং এখানে তার যে রক্তের নানা উপাদানগুলো ক্ষতিকর কোনো উপকরণ আছে কিনা, উপাদান আছে কিনা, সেগুলোর জন্য টেস্টের একটি ব্যাপার আছে। কিন্তু আমরা দেখছিলাম যে আমাদের যখন করোনা আক্রান্ত হলাম আমরা, তখন টেস্ট নিয়ে এক ধরনের অসহায় অবস্থার আমরা দেখেছি যে টেস্ট প্রতুল হচ্ছে না, অর্থাৎ টেস্ট হচ্ছে না, চারদিকে টেস্ট হোক, আরো বেশি টেস্ট চাই, এরকম এক ধরনের রব উঠলো। আজকে যখন টেস্ট হয়তো বাড়ানো হয়েছে, তাতে আমরা দেখছি যে সংক্রমণের সংখ্যাটাও বাড়ছে, আমরা সেই পরিসংখ্যানটা পাচ্ছি। তো বাংলাদেশে এই যে প্লাজমা থেরাপি, এটিকে কার্যকর করার জন্য আসলে টেস্টিং ব্যবস্থাটাকে তো আসলে শক্ত করা দরকার। তো সেটি আমরা কতটা প্রস্তুতি নিয়েছি, কিভাবে টেস্ট হচ্ছে, এবং করোনার যে বর্তমানে টেস্ট হচ্ছে সেটি কতটা প্রতুল বলে আপনি মনে করেন, একটু সার্বিকভাবে যদি টেস্ট নিয়ে একটু বলেন রকিব আহমেদ। ধন্যবাদ আশরাফ সাহেব আপনাকে। সত্যিকার অর্থে তানভীর ভাই যে কথাটা বললেন, এবং আমাদের দেশেও সার্বিকভাবে যে টেস্টটা, সেটা PCR বা RT-PCR এর মাধ্যমে কিন্তু কোভিড সংক্রমণটা নিশ্চিত করা হচ্ছে। তো দুঃখজনক হলেও সত্য, আমাদের যে টেস্ট ব্যবস্থা রয়েছে, অর্থাৎ মেডিকেল কলেজগুলো এবং বড় বড় যে হাসপাতালগুলো, সেখানে RT-PCR বা PCR করার যে জনবল, সেই জনবল খুবই অপ্রতুল। প্রথমত খুবই অপ্রতুল, দ্বিতীয়ত যারাও আছেন অর্থাৎ মেডিকেল টেকনোলজিস্ট,
এবং মূলত ডক্টররা এই টেস্টগুলো এখানে করে থাকেন। তো আমি একটু বিনয়ের সাথে বলতে চাই যে মেডিকেল টেকনোলজিস্ট এবং ডক্টর যারা, তারা কিন্তু এই পিসিআর বা আরটিপিসিআর সম্পর্কে তাদের সম্যক ধারণা নাই বা থাকার কথাও না। আর মূলত এই পিসিআর বা আরটিপিসিআর সম্পর্কে যারা বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে পড়ালেখা করেন বা অণুজীব বিজ্ঞানে পড়ালেখা করেন, তাদের বিষয় এটা। অর্থাৎ একজন বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজির স্টুডেন্ট বা মাইক্রোবায়োলজির একজন স্টুডেন্ট, তারা 4-5 বছর ধরে এই বিষয়গুলোতে তারা পড়ালেখা করে। তারা ব্যবহারিক জ্ঞান আছে, তাদের ল্যাবে এগুলো ব্যবহারিক জ্ঞান আছে। এছাড়াও তারা থিসিস এবং বিভিন্ন ধরনের গবেষণা ক্ষেত্রে এগুলো পিসিআর বা আরটিপিসিআর সম্পর্কে তাদের সম্যক ধারণা আছে। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমাদের যে মেডিকেল কলেজগুলো বা বড় বড় হাসপাতাল যেগুলো আছে, সেইখানে কিন্তু এই যে আমি যে প্রফেশনগুলোর কথা বললাম, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, এদেরকে কিন্তু সেই 93 সালের পর থেকে আর নিয়োগ দেওয়া হয়নি। এটা আমাদের দেশের জন্য খুব দুঃখজনক। কারণটা, নিয়োগ না দেওয়ার পিছনে আসলে কারণ কি ছিল? কোনো আমাদের আইনগত বা কোনো সংকট ছিল কিনা, বা এটি সমস্যাটা কি যে এটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়োগ দেওয়া হলো না কেন? সত্যিকার অর্থে আমাদের দেশে সবকিছু তো লাইনে চলে না। এখানে আসলে জোর যার মূল্য তার বিষয়টা খুব বেশিভাবে প্রযোজ্য। আমি যতটুকু জানি 1993 সালের পর সম্ভবত আমাদের যারা ডক্টর সমাজ আছেন তারা চাননি যে ল্যাবগুলোতে, অর্থাৎ এই মেডিকেল কলেজগুলোতে বা বড় বড় ল্যাবগুলোতে এই বায়োকেমিস্ট্রা এই টেস্টগুলো করুক। কিন্তু স্বাভাবিকভাবে পিএইচসির মাধ্যমে যে নিয়োগগুলো হচ্ছিল, সেই নিয়োগগুলো এক প্রকারে একভাবে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই যে দীর্ঘ পথ, এই সময়টাতে কোনো বায়োকেমিস্ট্রি বা মলিকুলার বায়োলজিস্ট যারা, তারা নিয়োগ পাননি, এবং মাইক্রোবায়োলজিস্টরা নিয়োগ পাননি। ফলে ল্যাবগুলোতে বা মেডিকেল কলেজগুলোতে কিন্তু এই ধরনের এক্সপার্টিজের সংকট দেখা যায়। আর যার কিন্তু আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে তো আমরা মাইক্রোবায়োলজির উপরে লেখাপড়া করেছি। প্রত্যেক বছরেই শিক্ষাবর্ষে শত শত শিক্ষার্থীরা বের হয়ে এসছে। তো তারা যে অধীত জ্ঞান বা বিদ্যা, তাদের পিছনে যে খরচ করা হলো আমাদের রাষ্ট্র থেকে, যে রাজস্ব ব্যয় করা হলো, সেটি তো আসলে তাহলে বাস্তবে কাজে লাগলো না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে, আমাদের জনস্বাস্থ্য সুনিশ্চিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা আমরা পেলাম না। তো এটি আপনি বলছিলেন যে ডাক্তাররা চাননি কেন? ডাক্তাররা কেন চাইবেন না যে স্বাস্থ্য খাতে বা স্বাস্থ্য ব্যবস্থায় মাইক্রোবায়োলজিস্টরা সংযুক্ত হোক? সংকটটি কোথায়? আমি বায়োকেমিস্ট্রির কথা বলছি। মূলত বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি যারা, তারা বেশি রিলেভেন্ট। তো দেখুন, আপনার এই লাইভ প্রোগ্রামে কিন্তু রুবায়েত হাসান তানভীর ভাই আছেন, উনি কিন্তু একজন বায়োকেমিস্ট। এরকম শত শত বায়োকেমিস্ট্রির নাম বলতে পারবো যারা আমাদের বাংলাদেশে তারা কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছে না, কিন্তু বহির্বিশ্বে, আমি যদি বলি আমেরিকা, তারপরে জাপান, তারপরে কানাডা সহ, অস্ট্রেলিয়া সহ সমগ্র বিশ্বে কিন্তু এই বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজিস্টরা ল্যাবগুলোতে এবং বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারগুলোতে কিন্তু ব্যাপক সুনামের সাথে কাজ করছেন, যার একজন জ্বলন্ত প্রমাণ হিসেবে আপনারা সামনে দেখছেন রুবায়েত হাসান তানভীর। জি, আমাদের রুবায়েত হাসান তানভীর ভাই, উনি এক্ষেত্রে তার বিশেষ পারদর্শিতা এবং দক্ষতার তিনি নিদর্শন রেখেছেন, আমরা জানি সেটি। জি, বলুন। তিনি তো শুধু কাতার থেকেই কিন্তু বাংলাদেশের জন্য এ বিষয়ে অনেক কাজ করছেন, যেটা আমরা বিভিন্ন মাধ্যমে বা পত্রিকাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যে কথাটা বলছিলাম যে আসলে আমাদের, প্রথমে আমি বলেছি যে আমাদের দেশের আসলে সবকিছু লাইনে চলে না। আমাদের দেশে মেডিকেল প্রফেশনাল মানেই মনে করা হয় যে এখানে ডক্টরাই সবকিছু করবেন, কিন্তু আসলে তা না। রকিব আহমেদ, আপনি কি মনে করেন যে করোনার এই সংকটকালে এই যে আমরা যে পরিস্থিতি মোকাবেলা করছি, এতে পরবর্তীতে আমাদের এই লাইনে আমরা ফিরে আসবো, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা লাইনে ফিরে আসবে, আমরা অতীতের ভুলগুলো সংশোধন করে একটা কম্প্রিহেনসিভ একটা পরিকল্পনার মধ্য দিয়ে সামনে এগিয়ে যাবো, এটি কি মনে করেন কিনা? ছোট করে বলুন, আমরা আসবো। আমাদের সাথে শহীদুল ইসলাম রিপন আছেন, তার কাছে আসবো। তো আমি যেটা মনে করি, গোটা বিশ্বের জন্য কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যে স্বাস্থ্য ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে কিন্তু বর্ধমান হারে হ্রাস পাচ্ছিল, যে এগুলো অর্থাৎ বাজেট হ্রাস পাচ্ছিল। আমাদের দেশেও তার ব্যতিক্রম নয়। তো আমি মনে করি এই করোনার সময়টাতে কিন্তু একটা শিক্ষা হলো যে আমাদের দেশে যে চিকিৎসা ব্যবস্থাটা কত ভালনারেবল, এটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে কিন্তু করোনা আমাদের দেখিয়ে দিল। তো আমি বিশ্বাস করি, আমি খুব আশাবাদী মানুষ, যে সামনের দিনগুলোতে আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের যারা কর্ণধার আছেন, বিশেষ করে শিক্ষার সাথে, স্বাস্থ্যের সাথে যারা জড়িত আছেন, তারা এই বিষয়গুলো খুব তীক্ষ্ণ দৃষ্টির সাথে দেখবেন এবং
জ্ঞানের সাথে দেখবেন, এবং ভবিষ্যতে যেন এই ধরনের যে ভালনারেবল অবস্থা স্বাস্থ্য নিয়ে, এটা যেন তৈরি না হয়। আমি বিশ্বাস করি যে এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় অবস্থা হতে পারে। সামনে আমরা সাধারণ মানুষেরা সেটি প্রত্যাশা করি যে আমাদের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হোক এবং স্বাস্থ্য ব্যবস্থায় অধিক বাজেট নিয়োগ করা হোক বা বাজেট বরাদ্দ করা হোক এবং অবহেলিত যেন না থাকে। আমরা যে কোনো চিকিৎসাই আমাদের দেশে থেকেই করাতে চাই, এবং আমরা এই করোনা কালে কিন্তু দেখতে পেয়েছি যে যাদের সামান্য জ্বর সর্দিতে যারা সিঙ্গাপুর বা থাইল্যান্ডে যেতেন, ফিলিপাইনে যেতেন, তারা কিন্তু আর যেতে পারছেন না বৈশ্বিক বাস্তবতার কারণে। অতএব আমাদের সেই স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হবে, নতুন করে পুনর্গঠিত হবে, আমরা সে প্রত্যাশা রাখতে চাই। দর্শক, আপনারা শুনছেন, আমরা দেখছি অনেকে আছেন আমাদের মাঝে, আমাদের আলোচনা শুনছেন। আপনারা মন্তব্য করুন, আমরা একটু আপনাদের মন্তব্য পড়ব এখানে। আজকের আলোচনার উপর ভিত্তি করে আপনাদের কোনো কিছু জানবার আছে কিনা, কোনো কিছু বলবার আছে কিনা, সেটি সরাসরি মন্তব্যের ঘরে আপনারা লিখুন। আমরা আসবো শহীদুল ইসলাম রিপন আপনার কাছে, কিন্তু তার আগে দর্শক কারা আছেন বা মন্তব্য করেছেন কিনা আমরা একটু দেখতে চাই, দর্শক মন্তব্য একটু নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি রেজওয়ানুল ওয়ারিদ, তিনি আছেন আমাদের সাথে। তানভীর ভাইকে শব্দেশ, আসলে আমি ঠিক পড়তে পারছি না, প্লাজমা থেরাপি প্রয়োগ করেছে, তাদের সাকসেস রেট কেমন? তিনি জানতে চেয়েছে যেসব দেশ প্লাজমা থেরাপি প্রয়োগ করেছে তাদের সাকসেস রেট কেমন, রেজওয়ানুল ওয়ারিদ তিনি জানতে চেয়েছেন। আরো দর্শক আছেন, আমাদের বন্ধুরা আছেন যারা শুনছেন দেখছেন। আমাদের রাব্বানি অনু, তিনি রেপিড কিট দিয়ে টেস্ট করলে তো অ্যান্টিবডি প্রোডাকশন হলো কিনা জানা যাবে, দ্যাট স্যাম্পল ম্যাটার। আচ্ছা, রেপিড টেস্ট নিয়ে এক ধরনের বিতর্ক আছে, এটি নিয়েও আমরা আসবো, তানভীর ভাইয়ের কাছে আমরা জানবো রেপিড টেস্টের কার্যকারিতা এবং এটি নিয়ে যে বিতর্ক আছে এই বিষয়ে তার বক্তব্য। দর্শক আপনারা থাকুন, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করুন, আমাদের আলোচনা আরো তাহলে অংশগ্রহণমূলক হবে আমরা আশা করছি। শহীদুল ইসলাম রিপন, আপনার কাছে আসতে চাই। আপনারা বাঁধনের প্রতিষ্ঠাতা, আমরা জানি যে বাঁধন সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটি সংগঠন যারা রক্ত সংগ্রহ করে এবং রোগীদের রক্ত দান করেন, এবং সামান্য মানবিক কাজটি আপনারা বছরের পর বছর করে যাচ্ছেন। গোটা বাংলাদেশে আপনাদের এটা বিস্তৃত সাংগঠনিক কাঠামো নেটওয়ার্ক আছে আমরা জানি। তো বর্তমানে এই করোনা কালে আপনাদের এই বাঁধন সাংগঠনিক কাঠামোকে ব্যবহার করে আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? বিশেষত যে প্লাজমা থেরাপির কথা বলা হচ্ছে, যে প্লাজমা সংগ্রহ করার জন্য আপনারা কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করছেন এবং কিভাবে কাজ করছেন? ধন্যবাদ আশরাফ শেবু আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম প্লাজমা থেরাপি নিয়ে। আসলে তানভীর ভাই যেরকম বললেন যে এটা আসলে নতুন কোনো চিকিৎসা পদ্ধতি না, এটা অনেক পুরনো চিকিৎসা পদ্ধতি এবং অনেক পুরনো। বিভিন্ন রোগের ক্ষেত্রে এটা প্রয়োগ হয়েছে। যখন অল্টারনেটিভ কোনো ড্রাগ মানুষ পায় নাই, তখন এটাকে একটা প্যাসিভ ইমিউনিটির একটা ড্রাগ হিসেবে এটাকে ব্যবহার করা হয়েছে, অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আমাদের দেশে প্লাজমা থেরাপির আইডিয়াটা একেবারেই নতুন, করোনার জন্য স্পেসিফিক্যালি। একটা প্রশ্ন ছিল যে ঢাকার বাংলাদেশে এটা শুরু হয়েছে কিনা। আমি আপনাকে জানাতে চাই আপনার মাধ্যমে সবাইকে যে বাংলাদেশে প্লাজমা থেরাপি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে, এবং অলরেডি আমার জানা মতে 3টা হসপিটালে শুরু হয়েছে। অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ এটাকে লিড করছে। ঢাকা মেডিকেল কলেজ অত্যন্ত আমি বলবো যে অত্যন্ত সময়োপযোগী একটা লিড তারা গ্রহণ করেছে, যে সেখান থেকে তারা প্লাজমা থেরাপির বিষয়টা তারা চালু করেছে। আমরা কোনো ফল পেয়েছি কিনা, কোনো ফল পেয়েছি কিনা প্লাজমা আইডিয়াটা যখনই আমি আসছি এটাতে। আসলে ফলাফলের বিষয়টা হয় কি, যে কোনো প্যান্ডেমিকের সময়ে আসলে ইনফোডেমিক তৈরি হয়। মানে প্লাজমা থেরাপি ম্যাজিক কোনো ড্রাগ না, এটা সবাইকে আগে বুঝতে হবে। এখন পর্যন্ত এফডিএ বলেন, WHO বলেন, রেড ক্রিসেন্ট সবাই প্রায় 200 আইএনডি নিয়ে সারা বিশ্বে কাজ করছে। আইএনডি মানে ইনভেস্টিগেশনাল নিউ ড্রাগ, এর মধ্যে প্লাজমা থেরাপি একটা। তার মানে এখন পর্যন্ত কিন্তু কোনো ম্যাজিক ড্রাগ করোনার জন্য কিন্তু আসে নাই। আপনি হাইড্রোক্লোরোকুইনের কথা বলেন, আপনি এভারমেকটিন বা ডক্সিসাইক্লিনের কথা বলেন, অ্যাজিথ্রোমাইসিনের কথা বলেন, সবই কিন্তু ইনভেস্টিগেশনাল ড্রাগ আসলে। সুতরাং প্লাজমা থেরাপি এর মধ্যে একটা।
এটার জন্য যে পরিমাণ র্যান্ডম ক্লিনিক্যাল টেস্ট দরকার সেটা করার মতো পর্যাপ্ত সময় বা আমাদের স্যাম্পল সাইজ বা আমাদের গবেষকরা কিন্তু সেই সুযোগটা এখনো পাননি। যেহেতু উহানে শুরু হয়েছিল রোগটা, আমরা যতদূর তানভীর ভাই যেরকম বললেন যে আমরা সব থেকে বেশি ডাটা আসলে চায়না থেকে পাচ্ছি। তারা প্রথমে 5 জনের উপরে প্লাজমা থেরাপি করেছে, তারপরে 10 জন, তারপরে 245 জন, এরকম বিভিন্ন স্টেজে তারা করে তারা কিছুটা পজিটিভ রেজাল্ট কোনো কোনো ক্ষেত্রে পেয়েছে, কিন্তু এটাকে পার্সেন্টাইল ফর্মে বলার মতো পর্যায়ে এখনো আসে নাই যে আমি প্লাজমা থেরাপি করলাম এত পার্সেন্ট রোগী ভালো হয়ে গেল। বিষয়টা এত সহজ এবং সিম্পল না আসলে, এই বিষয়টা আসলে অনেক জটিল এবং এখানে রোগের কোন পর্যায়ে আপনি দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন, যার প্লাজমা দিচ্ছেন তার অ্যান্টিবডি টাইটার কতটুকু ছিল, তারপরে যে রোগের যাকে দিচ্ছেন তার আন্ডারলাইং কন্ডিশন কতটুকু ছিল, এসব অনেক বিষয় কিন্তু এর সাথে জড়িত এবং এগুলো গবেষকরা আমরা আশা করি যে তারা দ্রুততার সাথে সেগুলো আমাদেরকে বের করে দেবেন। এখন পর্যন্ত এরকম ফর্মে বলার মতো কোনো রেজাল্ট আমাদের কাছে নাই, তবে এটা অবশ্যই একটা সম্ভাবনাময় একটা থেরাপি। বাংলাদেশ, আমি চায়নার কথা বলি, বাংলাদেশে যেহেতু এখন পর্যন্ত পাবলিশড হয়নি কোনো ডাটা, চায়নাতে 10 জনের যে থেরাপিটা হয়েছে সেখানে 10 জনের মধ্যে 3 জন ছিল ভেন্টিলেশনের পেশেন্ট। তো জি, প্লাজমা থেরাপি প্রয়োগ করার পরে তাদের অবস্থার লক্ষণীয় উন্নতি হয়েছে। সেই উন্নতিটা কিন্তু এরকম না যে রোগী ভালো হয়ে গেছে কিনা এটা তারা ডিসক্লোজ করে না। তারা বলছে তাদের যে লিম্ফোসাইট কমে যাচ্ছিল সেই লিম্ফোসাইট বেড়েছে, তারা বলছে তার অক্সিজেন নেবার যে ক্ষমতা সেই সক্ষমতা বেড়েছে, ভাইরাসের পরিমাণ কমেছে, এরকম নানা টাইটার দিয়ে তারা এগুলো প্রকাশ করছে। এগুলো সবই গবেষণার প্রাথমিক পর্যায়ে, এগুলো বলার সময় এখন আসে নাই আসলে যে পার্সেন্টাইল, কিন্তু যেহেতু একটা পজিটিভ একটা রেসপন্স কোনো কোনো ক্ষেত্রে আসছে, সুতরাং এটাকে একটা ইনভেস্টিগেশনাল ড্রাগ হিসাবে ব্যবহার করার জন্য এফডিএ গত এপ্রিলের 3 তারিখে কিন্তু এফডিএ এটাকে আইএনডি হিসাবে তারা এটাকে ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে এবং ডাব্লিউএইচও দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটাকে ড্রাগ হিসাবে দেয়নি। এগুলো সবই আন্ডার ইনভেস্টিগেশন। বাংলাদেশের ক্ষেত্রে আমি যতদূর জানি ঢাকা মেডিকেল, স্কয়ার হসপিটাল এবং পুলিশ হসপিটাল, এই 3টা জায়গাতে এখন পর্যন্ত প্লাজমা থেরাপি পেশেন্টকে দেওয়া হয়েছে। কোন কোন ক্ষেত্রে আমি এটা বলছি যে এটা কোনো রিসার্চ পাবলিশড হয় নাই, এখনো কোনো রেজাল্ট পাবলিশড হয় নাই, সুতরাং এটা কমেন্ট করা একটু আর্লি, এটা উচিত না আমাদের জন্য। যারা রিসার্চের সাথে জড়িত আছেন তারা কমেন্ট করলে ভালো হয়। তবে সম্ভাবনা আছে বলে, আপনারা সম্ভাবনা আমি আসছি সেই জায়গাতে, যেহেতু সম্ভাবনা আছে ডাক্তাররা বলছেন, যারা এই রিসার্চের সাথে যারা জড়িত, এখন পর্যন্ত প্রায় 57টা দেশে প্লাজমা থেরাপি নিয়ে কাজ হচ্ছে ছোট স্কেলে, তো সবাই বলছে এটা একটা পজিটিভ রেজাল্ট আছে। সুতরাং আমাদের দেশে তানভীর ভাই যেরকম বললেন যে আমাদের দেশে অন্যান্য যেসব ইনভেস্টিগেশনাল ড্রাগ যেগুলো কাজ করছে বিশ্বের বিভিন্ন জায়গাতে, সেগুলো কিন্তু আমাদের পর্যন্ত আস্তে আস্তে অনেক সময় লাগবে, কিন্তু প্লাজমা থেরাপি কিন্তু ইচ্ছা করলে আমরা এটা সহজে আমরা অ্যাফোর্ড করতে পারি। আমাদের দেশে সব থেকে বেশি মানুষ আছে এবং আমার ধারণা যে আমরা রোগীর সংখ্যা যতটুকু ডিসক্লোজ করা আছে টেস্ট করলে হয়তো আমরা আরো অনেক রোগী পাবো। তা আমরা যেটা করছি, আমরা বাঁধন থেকে বা আমাদের ব্যক্তিগত পর্যায়েও আমরা প্রথমত একটা ডাটাবেস তৈরি করার চেষ্টা করছি। যেরকম আমরা বাঁধনে যেভাবে কাজ করি, যে ব্লাড ডোনারদের আমরা মোটিভেট করি কিভাবে, প্রথমে তাদের একটা ডাটাবেস তৈরি করি, সেই ডাটাবেস ধরে ধরে আমরা তাদেরকে মোটিভেট করার চেষ্টা করি যে আপনি রক্ত দিলে এই রোগীটা ভালো হবে, আপনি রক্ত দিলে এই বাচ্চাটা বেঁচে যাবে, আপনি রক্ত দিলে এই বাবা মা বেঁচে যাবে। এইভাবে নানাভাবে আমরা তাদেরকে মোটিভেট করি। ঠিক একইভাবে যারা করোনা থেকে যারা সুস্থ হচ্ছেন, যাদের রক্তদানের অন্যান্য সমস্ত যোগ্যতা আছে, অর্থাৎ শুধু রোগী হইলে সে কিন্তু প্লাজমা ডোনেট করতে পারবেন না, এখানে একটা বয়সের ব্যারিয়ার আছে, এখানে একটা ওজনের ব্যারিয়ার আছে, এখানে তাকে অন্যান্য রোগ মুক্ত থাকতে হবে সেগুলোর ব্যারিয়ার আছে। একটু আমরা জানতেই চাই যে বয়সের ব্যারিয়ারটা কতটুকু, বয়সের ব্যারিয়ার যেমন আমাদের দেশে যারা রক্তদান করবে, আমি একটু শেষ করতে চাই, আমি শেষ করতে চাই। আমার প্রশ্ন ভিত্তিতে আপনি উত্তরটা দিলে আমাদের হয়তো আমরা স্মৃতিতে ধারণ করতে পারবো সহজেই। মানে যারা রক্ত দান করবেন, প্লাজমা দান করবেন, তাদের বয়স ন্যূনতম কত হতে হবে এবং সর্বোচ্চ কত হতে হবে, এবং তাদের শারীরিক অন্য সব সক্ষমতা, তাদের ওজন বা শারীরিক যে কন্ডিশন সেগুলো কেমন থাকতে হবে সেটি সম্পর্কে যদি বলেন। অনেকেই দর্শক আছেন যারা সাধারণভাবে এটি বোঝেন না। প্লাজমা দান করা আর রক্তদান করা একই জিনিস। রক্তদানের জন্য আমরা 18 থেকে 65, এটা রিকমেন্ডেড এজ গ্রুপ 18 থেকে 65, কিন্তু আমাদের দেশের জন্য আমরা এটাকে ব্যবহার করি 18 থেকে 55, এই এজ গ্রুপের লোককে আমরা রক্ত দেওয়ার জন্য মোটিভেট করি। আর ওজন আমরা 47.50 কেজি বা 47.5 কেজি বা 50 কেজি, এরকম এক একজন এক একটা স্ট্যান্ডার্ড ফলো করে, তবে 47-48 কেজির নিচে না। বিশেষ করে যখন অ্যাফেরেটিক প্লাজমা ডোনেট করা হয় তখন কিন্তু এই যে ডোনার তার ওজন অবশ্যই
50-এর নিচে হওয়া চলবে না। এটাই সাধারণভাবে এটা প্রযোজ্য। কিন্তু ধরেন আমি বলি, একটা উদাহরণ দেই, একজন রোগী, তার একটা রেয়ার গ্রুপের ব্লাড গ্রুপ, তার সে ধরেন এবি নেগেটিভ বা ও নেগেটিভ। এখন আপনি কোথাও ডোনার পাচ্ছেন না, একজন ডোনার আমরা পাবো যার ওজন 47 কেজি। এখন এই 0.50 কেজি কম বলার জন্য, এটা লাইফ সেভিং ক্ষেত্রে অবশ্যই তার কাছ থেকে হয়তো আমরা প্লাজমা নিতে পারি। সাধারণত 10 ml পার কেজি এরকম একটা প্লাজমা কালেকশন আমরা অ্যাফেরেটিক এর প্রসেসে আমরা করতে পারি। অর্থাৎ 50 কেজি যদি কারোর ওজন হয়, তাহলে আমরা তার কাছ থেকে 450 থেকে 500 ml প্লাজমা আমরা তার কাছ থেকে কালেক্ট করতে পারি। তো সাধারণত এই জন্যই আমরা ওজনটা 50-এর উপরে রাখি, যেহেতু আপনি জানেন যে ব্লাড যারা দেয় তারা জানে যে এক ব্যাগ ব্লাডে 450 থেকে 500 ml একটা ব্যাগের মধ্যে থাকে। তো সুতরাং প্লাজমা ডোনেট করার জন্য অ্যাফেরেটিক প্রসেসটাই সব থেকে ভালো, কারণ তাহলে পরিমাণটা বেশি পাওয়া যায়। প্লাজমা ডোনেট করার আরো বিকল্প পদ্ধতি আছে, আপনি একটা এক ব্যাগ হোল ব্লাড নিয়েও সেখান থেকে আপনি সেল সেপারেশন করে আপনি প্লাজমা আলাদা করতে পারেন। সেখানে হয়তো আপনি 200 থেকে 220 ml প্লাজমা আপনি আলাদা করতে পারবেন। তার মানে আপনি অ্যাফেরেটিকে গেলে যা পাবেন তার থেকে আপনি অর্ধেক পাবেন। সুতরাং একই সাথে ডোনারদেরকে রোগ মুক্ত হতে হবে। যেমন আমাদের দেশে আছে যে এইচআইভি হলে রক্ত দেওয়া যাবে না, হেপাটাইটিস বি হলে রক্ত দেওয়া যাবে না, হেপাটাইটিস সি হলে রক্ত দেওয়া যাবে না, যে কোনো ধরনের সিফিলিস, গনোরিয়া এই ধরনের রোগ থাকলে রক্ত দেওয়া যাবে না, বা গর্ভকালীন বা মায়ের দুধ মানে যে মা তার বাচ্চাকে দুধ খাওয়ায় এদের রক্ত দেওয়া যাবে না। আরো কিছু শারীরিক কন্ডিশন আছে। কিন্তু সব থেকে বড় কথা হলো যে এখন আমাদের ডোনারের যে সংখ্যাটা, সেখানে একদম স্পেসিফিক একটা জায়গাতে আমাদের খুঁজতে হচ্ছে যে করোনা হয়েছে এবং করোনা থেকে তিনি সুস্থ হয়েছেন। খেয়াল করেন আমাদের দেশে এই যে ইনফরমেশনের যে গ্যাপ, অর্থাৎ করোনা হয়েছে এরকম লোক কিন্তু প্রকাশ্যে বলে না যে আমার করোনা হয়েছে। আমরা সেই জায়গাটাতে আসবো। আপনারা যে ডাটাবেস করছেন সেটি আমরা যেটা কঠিন কাজ। আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে কত সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছে এবং কারা কারা আক্রান্ত হয়েছে, এই তথ্যগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করছেন? সেটি কি হাসপাতাল থেকে নাকি ব্যক্তি পর্যায়ে? জেলায় দুটোই, আমরা ব্যক্তি পর্যায়েও আমরা চেষ্টা করছি ডাটা কালেকশন করার জন্য, প্লাস আমরা বিভিন্ন জেলার সিভিল সার্জন অফিস, আইডিসিআর এবং অন্যান্য যারা করোনা নিয়ে যারা কাজ করছেন তাদের সাথে আমরা কমিউনিকেশন এস্টাবলিশ করছি যে আমাদের কাছে আপনারা যারা সুস্থ হয়ে গেছেন, আপনি জানেন আমাদের দেশে যে রোগী, যত রোগী আইডেন্টিফাইড হয়েছে তার মধ্যে একটা বড় অংশ কিন্তু বাসায় চিকিৎসা নিয়েছে, তারা কিন্তু হসপিটালে যায় না। সুতরাং তাদের ডাটা কিন্তু হসপিটালে নাই। সুতরাং তাদেরটা হয়তো আমরা ব্যক্তিগত পর্যায়ে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করছি এরকম যোগাযোগ করে আমরা। আপনারা কি ধরনের সাড়া পাচ্ছেন এর মধ্যে? বা এখানে তো এক ধরনের নতুন বিষয়টি, এখানে এক ধরনের মানসিক ভীতি কাজ করে যারা প্লাজমা দান করবেন তাদের ক্ষেত্রে নানা রকম নিরাপত্তার প্রশ্ন, সতর্কতার প্রশ্নগুলো আছে, সেগুলো নিয়ে আসবো আপনার কাছে। আবার একটু আসতে চাই তানভীর ভাই আপনার কাছে আবারও, যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় প্লাজমা থেরাপি এটি আসলে কি ধরনের ভূমিকা রাখতে পারে? যেটা বলা হচ্ছিল যে বাংলাদেশের আমাদের জনসম্পদ, অন্য সম্পদ না থাক কিন্তু জনসম্পদ আছে। আপনার একটা লেখায় আমি পড়ছিলাম প্রথম আলোতে, আপনি এই প্লাজমা থেরাপি নিয়ে কিছুদিন আগে একটা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, সেখানে কথা বলেছেন। কিন্তু এই যে জনসম্পদ, এই সম্পদকে আসলে কাজে লাগানোর মতো করে আমরা এটিকে কিভাবে মোবিলাইজ করতে পারি, বা এটিকে কিভাবে ওই যে শহীদুল ইসলাম রিপন বলছেন ডাটাবেস করতে পারি? কারণ আমরা তো জানি না যে কারা আক্রান্ত, আমরা তথ্য গোপন করি বা আমরা নিজেরা থেকে নিজেরা পরিচয় দিতে আমরা ভয় পাই অথবা অস্বস্তি বোধ করি যে আমি করোনা আক্রান্ত হয়েছি। তো এক্ষেত্রে যে মানসিক অবস্থায় কিভাবে এই প্লাজমা আমরা থেরাপিতে যেতে পারি বা সহজ করতে পারি? আমরা যেটা চেষ্টা করছি এখন, যে আমি এই প্রশ্নটি করেছিলাম, আমি এই প্রশ্নটি করেছিলাম তানভীর ভাইয়ের কাছে। তানভীর ভাইয়ের কাছে শুনতে চাই। আচ্ছা, মনে হয় রিপন অনেকগুলো প্রশ্নেরই উত্তর দিয়ে দিয়েছে। তো আচ্ছা, এখন এখানে মূল প্রশ্ন হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে কিভাবে এদেরকে আইডেন্টিফাই করা হবে, তাই তো? যেহেতু লোকজন হাইড করতেছে, এটা একটা বিশাল চ্যালেঞ্জ, আমি এটা স্বীকার করছি, এটা একটা বিশাল চ্যালেঞ্জ। এবং যারা আসলে ডোনার হবে তাদের কনসাসনেসের লেভেলটা ওইরকম হতে হবে যে তারা এটা কেয়ার করে না আর কি। আর একটা লোক সুস্থ হয়ে গেলে তারপরে তো আর তার থেকে কোনো ভয় নাই, মানে এই জিনিসটা মানুষকে বুঝতে হবে যে, আর বিশেষ করে যখন তার শরীরে অ্যান্টিবডিটা তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে একটা সাইন যে তার সে রিকভার করছে এবং সে আসলে আরো অনেক বেশি নিরাপদ লোক। বাস্তবে একটা লোক যার ইনফেকশন হয় নাই, যার অ্যান্টিবডি নেগেটিভ, এমনকি আরটিপিসিআর নেগেটিভ, তার তুলনায় একটা লোক
যে লোকের আরটিপিসিআর নেগেটিভ কিন্তু অ্যান্টিবডি পজিটিভ, সে আসলে সমাজের জন্য একটা নিরাপদ ব্যক্তি, কারণ তার মাধ্যমে রোগটা ছড়ানোর কোনো ভয় নাই, সে কোনো ভেহিকেল না এই রোগটা ছড়ানোর জন্য। কাজেই এই 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 জায়গাটা আসতে হবে আর কি। তবে আমার একটা সাজেশন আছে যেটা বাঁধন করতে পারে যদি ওদের কিছু ফান্ড থাকে আর কি। সেটা হচ্ছে যে আমি জানি না ওরা বাঁধন তো সবেমাত্র শুরু করলো, কি ধরনের রেসপন্স আসতেছে বা আমাদের আরো অপেক্ষা করতে হবে ওপেন কল দেওয়ার পর কি ধরনের ডোনারের সংখ্যা পাওয়া যাচ্ছে। সেটা যদি খুব বেশি কাজ না করে, সেক্ষেত্রে একটা অপশন হতে পারে যে যে জিনিসটা আসলে বাংলাদেশে খুবই ল্যাকিং এই মুহূর্তে, এখানে কোনো সেরোলজিক্যাল সার্ভে করা হচ্ছে না। সেরোলজিক্যাল সার্ভে বলতে যেটা বোঝায় যে আমরা এই জায়গায় জায়গায় বিভিন্ন পপুলেশনে এই যে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট গুলো ইউজ করে, সহজ সহজ ধরনের এবং সুলভ মূল্যে পাওয়া যায় এই ধরনের অ্যান্টিবডি টেস্ট গুলো ইউজ করে জাস্ট একটা সার্ভে করা যে পপুলেশনের মধ্যে কি ধরনের কি পরিমাণ লোক আছে, বা বা বাঁধন হয়তো একটা বুথ খুলে এটা একটা ওপেন কল বা একটা অফার দিতে পারে যে আমরা এরকম অ্যান্টিবডি টেস্ট করছি। তো অ্যান্টিবডি টেস্ট করার শর্ত হচ্ছে যে মানে যাদের ইনফেকশন হয়ে গেছে বা বা যাদের এখন কোনো সিমটম নাই আর কি, তো এই ধরনের কলে যদি লোকজন কিছু আসে তাহলে তাদের অ্যান্টিবডি টেস্ট করার পরে তার আইজিজি, এই জিনিসটা একটু বলা প্রয়োজন। আসলে শরীরে যে অ্যান্টিবডি গুলো তৈরি হয়, বিভিন্ন ধরনের অ্যান্টিবডি আছে, বিভিন্ন ক্লাসের অ্যান্টিবডি আছে। তার মধ্যে এক ধরনের হচ্ছে আইজিএম। আইজিএমটা সবার আগে তৈরি হয় আমাদের শরীরে। আহ আইজিএমটা তারপরে আস্তে আস্তে কমে যেতে থাকে, তারপরে আইজিজি তৈরি হয় যেটা আমাদের শরীরে থেকে যায়, অনেক সময় সারা জীবন ধরে থেকে যায়। তো এই আইজিজিটাই হচ্ছে আসলে আমাদের ইমিউনিটিটা শো করে, আমরা যে রোগ প্রতিরোধক। আইজিএমটা হচ্ছে একটা সাইন যে এই লোকটার খুব রিসেন্টলি ইনফেকশন হয়েছে বা খুব এখনো ইনফেকশন আছে। হ্যাঁ, তো এই ধরনের এই যে র্যাপিড টেস্ট আছে যেগুলো পয়েন্ট অফ কেয়ার টাইপের টেস্ট, যেগুলো ওগুলোকে বলে লেটারাল ফ্লো টেস্ট, এই প্রেগন্যান্সি টেস্টের মতো স্ট্রিপের মতো থাকে। এই টেস্টগুলো ইউজ করে দুইটা লাইন থাকে আইজিএম এবং আইজিজি। হ্যাঁ, তো এমন কিছু রোগী থাকবে যারা সুস্থ হয়ে গেছে এবং যাদের আইজিএম একদম নাই অথবা কমে গেছে, কিন্তু আইজিজি খুব স্ট্রং দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই লোকগুলা কিন্তু সেফ, তারা পটেনশিয়াল ডোনার হতে পারে। এবং তো হয়তো ইভেনচুয়ালি বাঁধন এই ধরনের একটা উদ্যোগ নিতেও পারে যে এইভাবে কিছু লোক আইডেন্টিফাই করে তাদেরকে জি। অফার দেওয়া যায় তারা ডোনার হিসাবে। রুবায়েত ভাই, আপনি এটি অভিনব পন্থার কথা বলছিলেন যে বুথ করে এই যে অ্যান্টিবডি টেস্ট করার কথা বলছেন, কিন্তু একটি বিতর্ক এসছে, এটি একটু আপনার কথা শুনতেই চাই আমরা, যে র্যাপিড টেস্ট আমরা গণস্বাস্থ্য সংস্থাকে এক ধরনের টেস্ট কিট আবিষ্কার করতে দেখেছি এবং সেটি নিয়ে এখন পর্যন্ত খুব বেশি আমরা কিন্তু ফল পাইনি যে সেটি কার্যকর হচ্ছে। আমরা চীন থেকে কিছু কিট আমদানি করেছিলাম, সেগুলোর মধ্যে ভেজাল পাওয়া গেছে, সেগুলো মানে ফলস নেগেটিভ আসছে, নানা রকম সংকট হচ্ছে। তো এই র্যাপিড টেস্টে আসলে এটা করোনা শনাক্তকরণের ক্ষেত্রে এবং অ্যান্টিবডি শনাক্তকরণের ক্ষেত্রে এটা কি ধরনের ভূমিকা রাখতে পারে, বা বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিতর্কটি এসছে এটিকে আপনি কিভাবে দেখেন? আম, আসলে এটা নিয়ে একসময় আমি অনেক কথা বলেছি বিভিন্ন মাধ্যমে। তো গণস্বাস্থ্যের এটা নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না, কিন্তু একটা বিশাল ভুল হচ্ছে যে এই গণস্বাস্থ্যের কিট আসবে আসবে না আসবে আসবে না করতে করতে আমরা কিন্তু অনেক সময় নষ্ট করে ফেলেছি। হ্যাঁ, এইটা কিন্তু ডাব্লিউএইচও অনেক আগে থেকে বলতেছে যে প্রত্যেকটা দেশের, ডাব্লিউএইচও রিকমেন্ড করতেছে না যে অ্যান্টিবডি বেসড টেস্টকে রোগের ডায়াগনোসিস হিসাবে ইউজ করতে, রিকমেন্ড করতেছে আরটিপিসিআর হচ্ছে রোগের ডায়াগনোসিস। কিন্তু অ্যান্টিবডি টেস্ট গুলো ইভেনচুয়ালি প্রয়োজন হবে, এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্টিবডি টেস্টে কি পরিমাণ প্রয়োজন। এবং আমিও কিন্তু অনেক 2 মাস আগে ধরেই লিখতেছি যে এই জিনিসগুলোকে ইভালুয়েট করা দরকার। হ্যাঁ, দ্রুত এনে এটার জন্য সময় ক্ষেপণ করার কোনো মানে নেই। প্রথমত গণস্বাস্থ্য এই মুহূর্তে অ্যান্টিবডি টেস্টটা আমরা বাড়ানো দরকার, আপনি যেটা বলছেন যে হ্যাঁ, আমাদের কমিউনিটি পর্যায়ে করোনা ভাইরাস ছড়িয়ে গেছে, অনেকে আক্রান্ত হচ্ছেন, কি বিভিন্ন পরিমাণ পারপাস আক্রান্ত হচ্ছেন আসলে এটা সেগুলো। বুঝতে হবে। আসলে এটা সমস্যা হচ্ছে কি এই জিনিসগুলো বোঝার মতো আহ, আহ, লোক প্রয়োজন। এবং এই যে বলছেন যে কিছু কিছু কিট আনা হচ্ছে চায়না থেকে, এগুলো কি বিচারে আনা হচ্ছে, এগুলোকে অ্যাসেস করার মতো কিছুটা এক্সপার্টাইজ দরকার হয়, ঠিক আছে। এবং এই কারণেই এই যারা ক্লিনিক্যাল ভাইরোলজি ফিল্ডে আছে বা যাদের প্রফেশনটা বা সেরোলজিতে আছে, তাদের এগুলো ইভালুয়েট করার ক্ষমতা আছে। তারা দেখবে
কোন কোন কিট, সারা দেশ থেকে হাজার হাজার কিট বের হচ্ছে, এখান থেকে আপনি তো আর সব আনতে পারবেন না, সব কিট আনতে পারবেন না, তাদের ন্যূনতম কোয়ালিটিটা দেখতে হবে এবং সেগুলো দেখার কিছু পদ্ধতি আছে, ঠিক আছে। প্রথমত কোম্পানিরা তারা ডিক্লেয়ার করে তাদের কিট কত পার্সেন্ট সেন্সিটিভ এবং কত পার্সেন্ট স্পেসিফিক। আমরা যে সবসময় এগুলো বিশ্বাস করি ব্যাপারটা তাও না। আমরা কি করি, আমরা তখন লিটারেচার, সাইন্টিফিক লিটারেচার খুঁজি, ঠিক আছে, অথবা আমরা একটা রিলায়েবল কোম্পানি খুঁজি যাদের কিট সম্বন্ধে খুব রিলায়েবিলিটি আছে, যারা অনেকদিন ধরে মার্কেটে আছে এবং তারা খুব সহজেই ফলস ইনফরমেশন দিবে না, কারণ তারা জানে যে তারা জায়ান্ট কোম্পানি, ঠিক আছে। সো এই ধরনের কিট আনতে হবে। আর অ্যান্টিবডি কিটের সেন্সিটিভিটি স্পেসিফিসিটির কথা যদি বলি, যে পারপাসটার কথা আমি বললাম যে ডোনার সিলেকশন করার জন্য, এইটার জন্য যে খুব হাইলি সেন্সিটিভ কিট দরকার ব্যাপারটা তাও না, বরঞ্চ সেন্সিটিভিটি যদি কিছু কমও হয় তারপরেও যে লোকটা পজিটিভ আসবে তার মানে হচ্ছে তার অ্যান্টিবডি টাইটারটা হাই, তার অ্যান্টিবডির মাত্রাটা বেশি। কাজে এই ধরনের লোককে সিলেকশন করার মানে আপনি যে কোনো টেস্টই, কোনো আগে একটা কথা বলিনি, কোনো ডায়াগনস্টিক টেস্টই এমনকি আরটিপিসিআরও 100% পারফেক্ট না। সব 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 ডায়াগনস্টিক টেস্টের কিছু ইয়ে থাকে, আপনি এটা কিভাবে ব্যবহার করলেন এবং এটার ইন্টারপ্রিটেশনটা কিভাবে দিলেন সেটার উপর ডিপেন্ড করে টেস্টের। অর্থাৎ আমরা যেটাই করি না কেন খুব একটি পরিকল্পনার মধ্য দিয়ে আসলে সেটিতে এগিয়ে নিতে হবে। ধন্যবাদ তানভীর ভাই, আপনার কাছে আসবো ফিরে। আমরা আমাদের আরেকজনের সংযোগ আমরা পাচ্ছি না, আশা করব যে তিনি আমাদের সাথে সংযুক্ত হবেন। রকিব আহমেদের কাছে আসবো, কিন্তু তার আগে আমরা একটু দেখতে চাই যে আমাদের কোনো মন্তব্য আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা, আমাদের যারা আছেন দেখছেন শুনছেন তারা কোনো প্রশ্ন রেখেছেন কিনা। মাহবুবুর রহমান তিনি প্লাজমা দিয়ে আসলে দিয়ে তবে অ্যান্টিবডি টেস্ট করা হচ্ছে কিনা বাংলাদেশে প্লাজমা দিয়ে? আমি বুঝতে পারছি কোশ্চেনটা, হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছেন নিশ্চয়ই, খুবই রিলেভেন্ট এবং কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি আসলে এটা বাংলাদেশে এখন ওরা করছে কিনা, রিপন একটু আগে কনফার্ম করলো যে ঢাকা মেডিকেল কলেজে তারা যেহেতু পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে এবং তারা অ্যান্টিবডি টেস্ট এনেছেও, তো আমি আশা করব যে তারা যে ব্যাপারটা কাজটা করছে, কারণ তা না করলে একটু আনসার্টেনিটি থেকে যায়, তাই না। অনেকটা একটা লোকের আপনি যে করোনা ভাইরাস রোগ থেকে সুস্থ হয়ে গেছে এটা জানার পরপরই এবং আর কোনো কিছু টেস্ট না করে যদি প্লাজমা প্রয়োগ করা হয়, এটা অনেকটা ব্লাইন্ডলি করা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে ফলাফল পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু তার থেকে কি এটা ভালো না যে আমি এর আগে প্রয়োগ করার আগেই নিশ্চিত করে নিই। আর অনেস্টলি অ্যান্টিবডি টেস্ট এমন কোনো বিগ ডিল না, অ্যান্টিবডি টেস্ট তুলনামূলকভাবে অনেক চিপার অন্যান্য টেস্টের তুলনায়। এগুলো যথেষ্ট পরিমাণে আনা এবং ইভালুয়েট করা অনেক আগেই প্রয়োজন ছিল আর কি। এই জিনিসটা বাংলাদেশ আমরা বিলম্ব করে ফেলেছি। তানভীর ভাই, আমরা আরেকটু মন্তব্য নিয়ে রকিব আহমেদের কাছে আসতে চাই। আমরা দেখছি যে আমাদের বাশারি ইউসুফের একটা মন্তব্য, আমি তানভীর ভাই, রক্ত নেওয়ার জন্য আবশ্যিকভাবে কোভিড নেগেটিভ এবং অ্যান্টিবডি পজিটিভ হতে হবে, সেক্ষেত্রে রক্ত নেওয়ার আগে দুটো টেস্টই করতে হবে, তাই নয় কি? ছোট করে যদি বলেন হ্যাঁ না তানভীর ভাই। আবশ্যিকভাবে কোভিড নেগেটিভ এবং অ্যান্টিবডি পজিটিভ হতে হবে, হ্যাঁ, এই কথাটাই আমি একটু আগে বলছিলাম। যদি একটা হ্যাঁ তো যেটা বলছিলাম যে আইজিএম যদি নেগেটিভ হয় এবং আইজিজি যদি পজিটিভ হয়, আইজিএম হচ্ছে একটা ইন্ডিকেটর, হ্যাঁ, যে আইজিএম ইন্ডিকেট করে যে তার রিসেন্ট ইনফেকশন হয়েছে, বা আইজিএম যদি উইক হয়ে যেতে থাকে সেক্ষেত্রে তার ইনফেকশন ক্লিয়ার হয়ে গেছে অনেকটা ধরে নেওয়া যায়। তবে সবচেয়ে ভালো হয় যদি আরটিপিসিআরও ডাবল করে নেওয়া যায় আর কি। আমি উন্নত দেশের এক্সাম্পল যদি দেই, উন্নত দেশে যেমন ধরেন যারা কোয়ারেন্টাইনে আছে কোভিড-19 আক্রান্ত হওয়ার পর, তাদেরকে কিভাবে তারা ক্লিয়ার করতেছে, 2 সপ্তাহ পরে তাদের আরটিপিসিআর টেস্ট করতেছে 24 ঘন্টা ব্যবধানে 2 বার, যখন 2 বার আরটিপিসিআর নেগেটিভ আসতেছে তাকে তখন ছেড়ে দিচ্ছে কোয়ারেন্টাইন থেকে। আমাদের তো আসলে সেটি সম্ভব না, চাইলে ওই মুহূর্তে বোধহয়। তানভীর ভাই, আসবো আপনার কাছে, আমরা রকিব আহমেদের কাছে আসতে চাই। রকিব আহমেদ অনেকক্ষণ থেকে আছেন, শুনছেন। রকিব আহমেদ, আপনার কাছে আসতে চাই, যেটি আপনি টেস্ট নিয়ে কথা বলেছেন এবং সেক্ষেত্রে যে আমাদের সরকারের সক্ষমতা নিয়ে কথা বলেছেন। আমরা এই যে টেস্ট নিয়ে যে সংকটের মধ্যে এখন আছি, এই পরিস্থিতিকে উন্নত করার জন্য, বিশেষত কোভিড এখন যে আক্রমণের যে পর্যায়ে আমরা আছি, এটি আরো বাড়ছে, আরো বাড়বে বলে অনেকে মনে করছেন। এটি পিকে উঠছে কিনা বা কবে উঠতে কতদিন সময় লাগবে, এই বিষয়ে আপনি কি মনে করেন? যেটা বোঝার জন্যই তো আসলে টেস্টের সক্ষমতা বাড়ানো দরকার।
তো এই বিষয়ে টেস্টের সক্ষমতা আসলে কিভাবে বাড়ানো যায়? আপনারা যারা মাইক্রোবায়োলজিস্ট আছেন তারা এই করোনা কালে কি ধরনের ভূমিকা রাখছেন বিশেষত টেস্টের ক্ষেত্রে? ধন্যবাদ আশরাফ সেবু। আমরা আসলে বায়োকেমিস্ট, জি জি, বায়োকেমিস্ট যারা আছেন, দুঃখিত, বায়োকেমিস্ট যারা আছেন তারা এই কি ভূমিকা রাখছেন? একটু বলি, আমরা এই অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি থেকেই কিন্তু আমরা বায়োকেমিস্টরা মাঠ পর্যায়ে অর্থাৎ বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যেখানে কোভিড টেস্ট করা হচ্ছে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে কাজ শুরু করেছিলাম। যদিও আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু আমাদের অনুমতি পত্রটা একটু পরে দিয়েছে, আমরা অনেক আগেই চেয়েছিলাম কিন্তু পরে দিয়েছে। কিন্তু অনুমতি পাওয়ার আগ থেকেই কিন্তু আমাদের যারা বায়োকেমিস্ট্রির যারা ভলান্টিয়ার কিন্তু আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালগুলোতে, বিভিন্ন বড় বড় মেডিকেল কলেজগুলোতে আমাদের ভলান্টিয়াররা কাজ করেছে। আপনি যে কথাটা বললেন যে সক্ষমতাটা কিভাবে বাড়ানো যায়, আসলে এই যে পিসিআর বা আরটিপিসিআরটা এটা কিন্তু একটা কমপ্লেক্স টেস্ট ব্যবস্থা। এখানে বেশ কিছু প্যারামিটার আছে, যেমন আপনাকে যদি আপনি স্যাম্পল কালেকশন যদি ঠিক মতো না হয় তাহলে হয়তো ফলস নেগেটিভ আসতে পারে। আবার স্যাম্পল যে প্রসেসটা সেটা যদি ঠিক মতো না হয় তাহলে আপনার স্যাম্পল নেগেটিভ রেজাল্ট আসতে পারে। আবার আপনার প্রিজার্ভেশন যেটা অর্থাৎ প্রিজার্ভ করা যায় আপনি কত টেম্পারেচারে রাখবেন স্যাম্পলটা, সেটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনি নেগেটিভ রেজাল্ট পাবেন। আবার যে ডেটা অ্যানালাইসিস বিষয়টা সেটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনি, তো আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে আমাদের হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোতে কিন্তু এখন পর্যন্ত সেরকম সক্ষম লোক বা যারা এই টেস্ট বোঝেন বা যারা এই টেস্ট করে অভ্যস্ত তারা কিন্তু সেই অর্থে নাই, এখানে অনেক স্বল্পতা আছে। এই জন্যই মূলত আমরা বায়োকেমিস্টরা আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে এবং নার্সের নিয়োগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই করোনাকালীন সময়ে মানে এই যে আপনি যাদেরকে বলছেন যে বায়োকেমিস্টদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনারা সরকারের পর্যায়ে কোনো নীতি নির্ধারণ মহলে কোনো কথা বলেছেন কিনা বা এই বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা? ধন্যবাদ। সত্যিকার অর্থে কিন্তু আমরা বিভিন্ন বডিতে, বিশেষ করে যে স্বাস্থ্য অধিদপ্তরে আমরা অনেক বছর আগে থেকেই কিন্তু এই বিষয়টা বলে আসছি যে মেডিকেল কলেজগুলোতে বা বড় বড় যে হাসপাতালগুলো আছে, জেলা হাসপাতালগুলোতে, সেখানে বায়োকেমিস্টদের নিয়োগ করতে হবে। শুধুমাত্র পিসিআর বা আরটিপিসিআর না, অন্যান্য যে টেস্ট প্রসিডিওর গুলো আছে, টেস্ট মেথড যেগুলো আছে, সেগুলো কিন্তু এই বায়োকেমিস্ট বা মলিকুলার বায়োলজি যারা বা অণুজীব বিজ্ঞানী যারা তারাই কিন্তু এগুলো করে থাকেন। কিন্তু আমাদের এই মেডিকেল কলেজগুলোতে বা হাসপাতালগুলোতে কিন্তু এই ধরনের লোকের স্বল্পতা রয়েছে। তা আমরা শুধু এই করোনা কালে না, অনেক আগের থেকেই আমরা স্বাস্থ্য অধিদপ্তরে এই দাবিগুলো করে আসছি। কিন্তু বাস্তবতা হলো যে আমরা দাবি করি ঠিকই, আমরা যৌক্তিকতা তুলে ধরি ঠিকই, আমরা বলি যে আমাদের সারাউন্ডিংসে যে এশিয়া মহাদেশে যে দেশগুলো আছে সেখানে আপনি ল্যাবগুলোর দিক তাকান, আপনি মেডিকেল কলেজগুলোর দিক তাকান, সেখানে কিন্তু এই ডিসিপ্লিনের অর্থাৎ বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজিস্ট যারা, তারপর অণুজীব বিজ্ঞানী যারা, তারা কিন্তু কাজ করছে। কিন্তু আমাদের দেশে এসে আমরা তার ব্যত্যয় দেখি, আমরা দেখি যে না, এইখানে যারা যে এটি তো আপনি বলছেন যে সরকারি পর্যায়ে, সরকারি যে সংস্থাগুলো আছে বা হাসপাতালগুলোতে, কিন্তু বেসরকারি হাসপাতাল গুলোতে কি ধরনের আসলে সেখানে সক্ষম লোকবল আছে বা আমাদের মেশিন পত্র আছে, সেটি কতটা আমরা? আমি যেটুকু মনে করি, আমি যেটুকু আমার ধারণা আছে সেটা হলো মেডিকেল কলেজ বা বড় বড় যে হাসপাতালগুলো আছে আমাদের দেশে বা ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে সেখানে মেশিনের কোনো স্বল্পতা নেই, কিন্তু লোকবলের যথেষ্ট অভাব আছে। হ্যাঁ, যেগুলো প্রাইভেট হাসপাতাল, মেশিন আছে কিন্তু ম্যান নাই। প্রাইভেট যেগুলো হাসপাতাল আছে আমাদের দেশে সেখানে কিছু কিছু জায়গায় বড় বড় হাসপাতালগুলোতে বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি প্রত্যেকটা ল্যাবেই আছে, কিন্তু এখানে কিছু সমস্যাও আছে। সমস্যাটা হলো যে এখানে আসলে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানোর একটা অবস্থা এখানে দেখা যায়, যে হয়তো একটা ল্যাবে বায়োকেমিস্ট আছে, সে টেস্টগুলো করছে, সে টেস্ট পারফর্ম করছে, সে ইন্টারপ্রিটেশন করছে, কিন্তু যখন সে রিপোর্টে সাইন করবে তখন সে রিপোর্টে সাইন তাকে করতে দেওয়া হচ্ছে না অনেক জায়গায়, আবার ম্যাক্সিমাম জায়গায় করছেও। এই জায়গাগুলোতে কিন্তু আসলে আমাদের যারা আছে নীতি নির্ধারক আছেন, যারা স্বাস্থ্য অধিদপ্তরে যারা নীতি নির্ধারক আছেন, তাদের কিন্তু বিষয়টাকে তাদের বুঝতে হবে, তাদের কিন্তু এখনই সিদ্ধান্ত নিতে হবে। এখানে আসলে রেশারেশির কোনো বিষয় নেই, যার কাজ তাকে করতে দিতে হবে। একজন
মিস্ত্রির কাজ মিস্ত্রি করবে, রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রি করতে হবে। সুতরাং আমার মনে হয় এখানে রেশারেশির কোনো ইস্যু নাই। যেহেতু চিকিৎসা বিজ্ঞান একটা সমন্বিত বিজ্ঞান, এখানে সবার প্রয়োজন আছে। এখানে ডক্টরে আমি যদি একজন বায়োকেমিস্ট, আমি যদি বলি যে আমি ট্রিটমেন্ট জানি, তাহলে এর চেয়ে বড় পাগলামো তো আর কিছু হয় না। একইভাবে একজন ডক্টরের হয়তো টেস্ট সম্পর্কে ভাষা কিছু নলেজ আছে, কিন্তু যদি বলি সার্বিক নলেজ, সমন্বিত যে নলেজটা থাকার কথা সেটা কিন্তু নাই। ফলে দেখা যাচ্ছে কিন্তু প্রথম দিকে আপনি খেয়াল করছেন যে আমাদের দেশে যখন টেস্ট করা হচ্ছিল পিসিআর বা আরটিপিসিআর মধ্যে, তখন কিন্তু টেস্টে অনেক ধরনের অ্যানোমালিস দেখা দিচ্ছিল। যে টেস্ট একজন হয়তো আজকে নেগেটিভ হলো, কালকে দেখে একই স্যাম্পলে আবার পজিটিভ হচ্ছে, এই বিষয়টা কিন্তু আপনারা দেখেছেন। কিন্তু এখন কিন্তু এই বিষয়গুলো অনেকটা কম হচ্ছে, কারণ বায়োকেমিস্টরা বিভিন্ন হাসপাতালগুলোতে গিয়েছে বিভিন্ন মেডিকেল। ইতিমধ্যে আপনারা সংযুক্ত হয়েছেন এই টেস্টের সাথে, আমরা সে খবর পেয়েছি। তো সেক্ষেত্রে সরকারের আপনারা কি ধরনের সহযোগিতা পাচ্ছেন, বা আপনারা যারা যুক্ত আছেন এই টেস্টের ক্ষেত্রে তাদের যে কোনো আর্থিক প্রণোদনা বা কি বলে তাদের নিরাপত্তা, শারীরিক নিরাপত্তার প্রশ্নটি কিভাবে দেখছেন? ধন্যবাদ। কিভাবে রক্ষা করা হচ্ছে? ধন্যবাদ। আপনি যে কথাটি বলছিলাম যে আমরা কিন্তু যুক্ত হয়েছি, যুক্ত হওয়ার পর আপনি সার্বিক নিরাপত্তা বা আমরা কিভাবে কাজটা করছি, প্রথমেই আমাদেরকে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে চিঠি দিচ্ছে যে আমাদেরকে অমুক মেডিকেল কলেজ বা অমুক হাসপাতালে আমাদেরকে এক্সপার্ট দরকার। তখন এটা আসতেছে আমাদের অ্যাসোসিয়েশনের কাছে, গ্রাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশনের কাছে আসছে। তখন আমাদের অ্যাসোসিয়েশন থেকে তো আমরা লোকবল রেডি রেখেছি, আমরা ভলেন্টিয়ার রেডি রেখেছি, আমরা এক্সপার্ট রেডি রেখেছি। তারা বলা মাত্র আমরা কয়জন দরকার, সে 3 জন দরকার, আমরা সাথে সাথে আমাদের প্যাডে আমরা সেই যে লোকবল অর্থাৎ এক্সপার্টদেরকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরে তাদের নাম পাঠিয়ে দিচ্ছি, এবং ওখান থেকে অ্যাপ্রুভাল পাওয়ার সাথে সাথে আমাদের ভলান্টিয়াররা সেই কাঙ্ক্ষিত মেডিকেল কলেজে চলে যাচ্ছে বা হাসপাতালে চলে যাচ্ছে, যে সেখানকার যারা ডক্টর আছেন, সেখানকার যারা মেডিকেল টেকনোলজিস্ট আছেন, তাদেরকে সম্মুখ বিষয়তে তাদেরকে ট্রেন আপ করছেন। এবং যে কথাটা বললেন যে আপনি প্রণোদনা বা সরকারের কি বা আমরা কি করছি এই বিষয়ে, সত্যিকার অর্থে আমরা কিন্তু এটি কি স্বেচ্ছা সেবকের ভূমিকা পালন করছেন নাকি এটি কোনো বিনিময়? ওই কথাটাই আমি বলছি। আমরা আসলে যুদ্ধ করতে গেছি, আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে গেছি। আমরা মনে করছি জাতিকে এখন উদ্ধার করা দরকার, মানুষকে বাঁচানো দরকার। সেই লক্ষ্য থেকেই আমরা কোনো প্রণোদনা বা আমরা কোনো আর্থিক সুবিধা কোনো কিছুর দিক তাকাইনি। তবে এখানে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরকে আমি ধন্যবাদ জানাই যে আমরা যখন নিযুক্ত হয়েছি তাদের সাথে, আমরা যখন সংশ্লিষ্ট হয়েছি, তখন তারা সতর্কনীত হয়ে বলেছেন যে ফার্স্ট লাইন যারা কোভিড যোদ্ধা আছে তাদের যে প্রণোদনা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেই প্রণোদনা আমাদের যারা ভলান্টিয়ার বা এক্সপার্ট যারা যাচ্ছেন একই প্রণোদনা তারাও পাবেন। যদি আমরা আক্রান্ত হই বা দুর্ভাগ্যক্রমে যদি আমাদের কোনো ভলান্টিয়ার যদি মৃত্যুবরণ করে, তাহলে একই ধরনের প্রণোদনা আমাদেরকে দেওয়া হবে। আর ধন্যবাদ রকিব আহমেদ। আসবো আপনার কাছে। আমরা শহীদুল ইসলাম রিপনের সংযোগটি বিচ্ছিন্ন আমরা দেখতে পাচ্ছি, আশা করব যে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। বাঁধন কাজ করছে এসব নিয়ে, আমরা বাঁধনের কিছু বক্তব্য আপনার কাছ থেকে পাবো বলে আশা করি, যদি না আমরা রিপনকে পাই আমাদের মাঝে। তানভীর ভাই, আপনার কাছে আসতে চাই যে আসলে প্লাজমা থেরাপি নিয়ে আর কিছু বলবার আছে কিনা আপনার, না হলে একটু অন্য বিষয়ে যেতে চাই। আপনি আর কিছু সংযুক্ত করতে চান কিনা প্লাজমা থেরাপির ক্ষেত্রে, বাংলাদেশের কিভাবে এটাকে সাফল্যের সাথে প্রয়োগ করা যায়, এবং এক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি নেওয়া যেতে পারে বা সরকারের কি দায়িত্ব আছে, সেটা যদি একটু আপনি বলেন। হ্যাঁ, আমি আসলে দু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই নিয়ে আর কি। তো এখন যেহেতু একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং বেশ কয়েকটা হসপিটালে শুরু হয়েছে, আমার মনে হয় এখন কিন্তু ব্যাপারটাকে একটু সরকারের নজর দেওয়া দরকার এদিকে। যে সরকারের প্রথমত হচ্ছে যে বিভিন্ন দেশে যারা কিন্তু এই ইনভেস্টিগেশনাল প্লাজমা থেরাপি করছে, তারা কিন্তু অলরেডি একটা নীতিমালা প্রণয়ন করছে এটার জন্য, করে এটা অলরেডি সার্কুলেট করছে সবখানে, যে যে হসপিটাল এই কাজটাতে নামবে তাদের এই নীতিমালা এবং এই সুপারিশগুলো ফলো করা প্রয়োজন। সেক্ষেত্রে হবে কি তাহলে যে ইনভেস্টিগেশনটা গুলো হচ্ছে তার কোয়ালিটিটা ভালো হবে, ডেটার কোয়ালিটি ভালো হবে, এবং সেক্ষেত্রে এবং এই কাজটা খুব দ্রুত করা প্রয়োজন, যাতে
আম, যদি দেখা যায় যে এর ফলাফল খুবই ভালো আসছে বিভিন্ন জায়গা থেকে, সেক্ষেত্রে দ্রুত ব্যাপারটাকে অ্যাপ্রুভ করে আবার একটা প্রোটোকল তৈরি করতে হয় প্লাজমা থেরাপির জন্য। হ্যাঁ, বিশেষজ্ঞ চিকিৎসক প্লাস সংশ্লিষ্ট যত লোকজন আছে আর কি, বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট এবং যারা স্পেশালিস্ট, সবাইকে নিয়ে একসাথে বসে, প্লাস এইসব ভলান্টারি ব্লাড ডোনার অর্গানাইজেশন যেসব আছে, বিশেষ করে বাঁধন, সন্ধানী, সবাইকে নিয়ে একসাথে বসে একটা প্রোটোকল তৈরি করা প্রয়োজন, এবং সেই প্রোটোকল গুলো যত দ্রুত বাস্তবায়ন করা যায়। বাংলাদেশে কিন্তু আমি আমি বলছি যে এখনকার যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, আমাদের খুব বেশি চান্স নেই। কারণ হচ্ছে যে এই সামনে যেই যে ডেভেলপমেন্ট গুলো উন্নত দেশে হচ্ছে, প্রথমত হচ্ছে খুব এক্সাইটিং কোনো কিছু হচ্ছে না। ভ্যাকসিন ডেভেলপমেন্টটা আগাচ্ছে খুব ভালো আগের তুলনায়, কিন্তু তারপরেও একটা সাকসেসফুল ভ্যাকসিন একটা এভারেজ বাংলাদেশের হাতে আসতে আসতে এখনো আমি মনে করি অনেক দূর। এটা কিন্তু বাস্তবতা। আমরা হয়তো মানে কবে কবে নাগাদ আসতে পারে, কত দূরে আপনি কি মনে করেন সময়ের দিক থেকে যদি বলেন এগুলো যে কিন্তু অনেক ফ্যাক্টর এটি? আছে। এখন এখন কিছু কিছু এক্সাইটিং রেজাল্ট দেখা যাচ্ছে, কিন্তু এগুলো মাত্র ফেজ 1 ফেজ 2 ট্রায়াল, তাই না? ফেজ 3 ট্রায়াল হবে, তারপরে সেখানে মিলিয়ন মিলিয়ন ভ্যাকসিন বানাতে হবে। সেগুলো যে কান্ট্রিতে বানাচ্ছে তাদের কান্ট্রির ডিমান্ড ফুলফিল করতেই তো ওদের হিমশিম খাবে। মানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এস্টাবলিশড যেসব জিনিস, ডায়াগনস্টিক কিট, এগুলো কিন্তু আমরা পাচ্ছি না। অন্যান্য যে আমেরিকার বাইরে যেসব কোম্পানি আমেরিকাতে আছে সেগুলো এখন আমরা পাচ্ছি না। বিভিন্ন রকমের অল্টারনেটিভ ব্যবস্থা করছি। হ্যাঁ, কাজেই একই পরিস্থিতি তৈরি হবে ড্রাগ, সাকসেসফুল ড্রাগ বা ভ্যাকসিন নিয়ে। কাজেই বাস্তবতাটা হচ্ছে অনেক সময় লাগবে। কাজেই আমি মনে করি যে প্লাজমা থেরাপির যে অপশনটা সামনে এসেছে এখানে খুব ভালো, এবং আমাদের মানব সম্পদ আছে। এটা হয়তো শুনতে হাসি হাসি পাবে, কিন্তু হয়তো আমরা প্লাজমা রপ্তানিও করতে পারবো। হ্যাঁ, এত মানুষ আছে আমাদের। আহ, সেটাই আর কি। এবং যারা করোনা ভাইরাস থেকে আক্রমণ থেকে সুস্থ হয়ে যায়, হ্যাঁ, তারা হচ্ছে তাদেরকে বলতে হবে লৌহ মানব আর কি, ঠিক আছে? এবং সেই সব লৌহ মানবদের নিজের শরীরেই রয়েছে একটা অপরিহার্য উপাদান, যেটা হয়তো অন্য আরেকটা মানুষের জীবন বাঁচাতে পারে। আর একটা মানুষের জীবন বাঁচাতে পারার মধ্যে যে যে ইয়েটা আছে, যে আনন্দ, যে ক্রেডিটটা আছে, সেটা মনে হয় অন্য কোনো কিছুর মধ্যে নাই। কাজেই এইটাই বলতে চাচ্ছি আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইনভেস্টিগেশনের পাশাপাশি সতর্কতামূলক প্রত্যেকটা জিনিস, আমি আগে বলে আমার মনে হয় এই কথাটা একদমই বলা হয় নাই, যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলা হয় নাই আর কি। হ্যাঁ, প্লাজমা জি হ্যাঁ, থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা পার্শ্ব যারা প্রতিক্রিয়া। দিবেন, রক্তদান করবেন তাদের ক্ষেত্রে Exactly, বা যারা নিবেন তার ক্ষেত্রে? হ্যাঁ, যারা দেবেন তারা যদি রক্ত দেবার তাদের যদি এলিজিবিলিটি থাকে, তারা যদি রক্ত দিতে যোগ্য হয়, বয়স, ওজন এবং সবকিছু মিলিয়ে, তাহলে সেক্ষেত্রে প্লাজমা দেওয়ার মধ্যে নতুনত্ব কিছু নাই, এটা একই জিনিস। কাজে তার সেদিক থেকে কোনো ধরনের ঝুঁকি নেই, ডোনারের কোনো ঝুঁকি নেই। হ্যাঁ, কিন্তু যে অ্যাকসেপ্টার, হ্যাঁ, যে রোগীকে দেওয়া হবে, তার হয়তো ঝুঁকি থাকতে পারে। সেই জন্য যেই সব সতর্কতামূলক ব্যবস্থা, নাম্বার 1, পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলছি। পার্শ্ব প্রতিক্রিয়া খুবই রেয়ার। হ্যাঁ, দুই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। একটা হচ্ছে ওই যে ট্রান্সফিউশন রিলেটেড লাং ইনজুরি, ফুসফুসের ইনজুরি বলা হয়। সেটা হয় যখন সাধারণত যদি ধরেন কোনো কোনো মানুষ আছে যাদের শরীরে, বিশেষ করে যারা যারা প্রেগনেন্ট মাদার বা আগে যারা প্রেগনেন্ট হয়েছিলেন, তাদের রক্তে এইচএলএ নামে এক ধরনের অ্যান্টিবডি থাকার সম্ভাবনা থাকে। কাজেই তাদের রক্ত, তাদেরকে যদি ডোনার হিসেবে নেওয়া হয়, তাদের রক্ত পরীক্ষা করে দেখতে হবে ওই এইচএলএ নেগেটিভ কিনা। যদি নেগেটিভ হয় তারা রক্ত দিতে পারবে, কিন্তু নেগেটিভ না হলে সে রক্ত ইউজ করা যাবে না, কারণ এ থেকে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে খুবই খুবই রেয়ার, সেটা হচ্ছে অ্যান্টিবডি রিলেটেড এনহ্যান্সমেন্ট অফ ইনফেকশন বলে যেটাকে। যেমন আসলে এটা খুব এত রেয়ার, এটা নিয়ে আর আমি ডিটেলস, এটা একটা কমপ্লেক্স ইস্যু, ডিটেলসে যেতে চাচ্ছি না। কিন্তু আমি যদি একটা জাস্ট উদাহরণটা নিই, আপনাদের ডেঙ্গু ভাইরাসের কথা মনে আছে গত বছর, যে ডেঙ্গু ভাইরাসের প্রথম ইনফেকশনের পরে দ্বিতীয় বা তৃতীয়বার যখন ইনফেকশন হয়, তখন ডিজিজটা অনেক সিভিয়ার হয়। সেটা কিন্তু এই যে অ্যান্টিবডি রিলেটেড এনহ্যান্সমেন্ট অফ ইনফেকশন। কিন্তু করোনা ভাইরাস বা এইসব প্লাজমা থেরাপির ক্ষেত্রে এটা খুবই রেয়ার আর কি। আশা করি সেটা কোনো সমস্যা হবে না। তানভীর ভাই, একটি বিষয় জানবার আছে, এটি প্রশ্ন অনেকের মাঝে, যে আমরা দেখেছি যে ডেঙ্গু প্রথমবার হয়েছে ওই একই ব্যক্তি, দ্বিতীয়বারও হয়েছে। করোনা এভাবে দ্বিতীয়বার আক্রান্ত হতে পারে কিনা, বা সেক্ষেত্রে যে না, না, তার অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটি মানে কাজ না করে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে কিনা, বা এই এক্ষেত্রে? প্রশ্নটা অনেকদিন ধরেই ভেসে বেড়াচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে। এটার আনসারও আমি অনেকবার দিয়েছি। আসলে এই ব্যাপারটা ঠিক না আর কি। যেই রিউমারটা ছড়িয়েছিল, সেটা আসলে সেই তথ্যটা আসছে সাউথ কোরিয়া থেকে, এবং সাউথ কোরিয়া থেকে পরে ওরা প্রেস রিলিজ দিয়ে জানাইছে যে এটা আসলে তাদের টেস্টের ভুলের কারণে,
হ্যাঁ, ফলস পজিটিভ রেজাল্টের কারণে হয়েছে। এবং যেসব রোগীতে অনেক পরে আরএনএটা, ভাইরাসের আরএনএটা পাওয়া গেছে, এটা খুবই রেয়ার কিছু রোগীর মধ্যে হয়তো মানে কিছু ভাইরাসের আরএনএ ট্রেস লেভেল, মানে খুবই লো লেভেল আরএনএ থেকে গিয়েছিল, সেটা ইন্ডিকেট করে না যে তার দ্বিতীয়বার ইনফেকশন হয়েছে। হ্যাঁ, সো ডেঙ্গুর মতো করোনা ভাইরাস, ওটাকে মিলানো যাবে না, মিলানো উচিত না। দুইটা সম্পূর্ণ ভিন্ন ভাইরাস। ডেঙ্গু রক্তে ইনফেকশন করে, করোনা ভাইরাস লাংস ইনফেকশন করে। হ্যাঁ, তো বর্তমানে যে কোভিড-19 করোনা ভাইরাস, এটার ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের জানা মতে সেকেন্ড টাইম ইনফেকশনের কোনো তথ্য পাওয়া যায়নি কোথাও থেকে আর কি। সেটা তার নিয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বর্তমান করোনা পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন, যে এটি আসলে পিকে কবে উঠতে পারে, বা আমরা আরো কি বড় কোনো সংকটের দিকে এগোচ্ছি কিনা? আমাদের এখন লকডাউন শিথিল হয়ে গেছে, আমরা ঘর থেকে বাইরে বেরিয়েছি, আমরা ঈদের মার্কেট করছি, এই পরিস্থিতি কিভাবে দেখছেন আপনি? আমি আপনার কাছে আসবো, কিন্তু একটু তার আগে রকিব আহমেদের কাছে একটু আসতে চাই আবারও। রকিব আহমেদ, যে আপনি টেস্টের সক্ষমতার কথা বলছিলেন, আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দের কথা বলছিলেন, আমাদের যে সংকটগুলো আছে এটা সমাধানের কথা বলছিলেন, কিন্তু বিষয়টি হচ্ছে যে আমাদের যে এই যে স্বাস্থ্য খাতকে সামগ্রিকভাবে এটাকে পুনর্গঠন করার ক্ষেত্রে আসলে আপনি যদি একেবারে ক্যাটাগরিক্যালি বলেন যে 1, 2, 3, 4 করে কি কি করা উচিত বলে আপনি মনে করেন এই করোনার অভিজ্ঞতা থেকে, যে এই অবহেলিত স্বাস্থ্য খাতকে সবল করার জন্য সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে? প্রথমেই ধন্যবাদ আপনাকে, খুব ভ্যালিড একটা প্রশ্ন। দেখুন, আমি প্রথমেই বলেছি আমাদের দেশে যে স্বাস্থ্য ব্যবস্থা, এটাকে মূলত আসলে শুধু ডক্টর কেন্দ্রিক। এখানে ডক্টর বা নার্স, ডক্টর এবং পাশাপাশি নার্স ছাড়া আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে আর যে কোনো স্টেক হোল্ডার আছে এটা আমরা আসলে মনেই করি না, বা আমাদের ডাক্তাররা না, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর না, বা আমাদের দেশের আপামর জনসাধারণ না, কেউ এটা মনেই করি না। কিন্তু আসলে কি তাই? স্বাস্থ্য ব্যবস্থা বলতে এখানে কিন্তু অনেক ধরনের স্টেক হোল্ডার আছেন। তো দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে আমরা এটা মানি না। দেখুন, আমি খুব আশ্চর্যের সাথে খেয়াল করবেন এবং দুঃখের সাথে লক্ষ্য করবেন যে আমাদের দেশে যখন একটা ন্যাশনাল কমিটি করা হলো, যে কোভিড-19 এর বিরুদ্ধে যে ন্যাশনাল কমিটি করা হলো, সেই কমিটিতে 17 জন মানুষ, 17 জন মেম্বার, সেই 17 জনের 17 জনই ডক্টর। বিশ্বের কোনো দেশেই কোথাও আপনি এইভাবে পাবেন না। আমি প্রত্যেকটা দেশের ন্যাশনাল কমিটি দেখেছি, কোথাও এরকম নাই। দেখেন, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একজন এলিমেন্ট, একজন মাইক্রোবায়োলজিস্ট থাকবে, একজন বায়োকেমিস্ট থাকবেন, একজন পরিসংখ্যানবিদ থাকবেন, একজন মনোবিজ্ঞানী থাকবেন, একজন রাজনীতিবিদ থাকবেন। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু নাই। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থাটাকে পুরোপুরি মনে করা হয় যে এটা ডক্টর এবং পাশাপাশি নার্স, এর বাইরে কেউ থাকতে পারে না। আপনি ঠিকই বলেছেন, যদি এখন আমাদের দেশে এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা সচল করতে চাই বা এটাকে মানে যোগ্যোপযোগী করতে চাই, আপনি সুপারিশগুলো যদি একটু বলেন, যে উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলাতে হয়তো পারবো না, কিন্তু আমরা এই এশিয়ার দেশগুলোর সাথে যদি তাল মিলাতে চাই তাহলে আমাদের সবাইকে নিয়ে এটা বসতে হবে। অর্থাৎ এখানে ডক্টরস, এখানে তারপর যারা রিসার্চার, যারা আপনার তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেন, যারা মেডিকেল টেকনোলজিস্ট, যারা নার্স, এরকম সবগুলো বিষয় কিন্তু সমন্বিতভাবে আসতে হবে এবং প্রত্যেকটা মানুষকে নিয়ে একটা জাতীয় কমিটি করতে হবে। সেই কমিটির একটা সুপারিশ থাকতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি যে আমাদের দেশে যে স্বাস্থ্যের যে বরাদ্দ, স্বাস্থ্য ব্যবস্থার বাজেটে বরাদ্দ, আপনি জেনে থাকবেন যে এটা 1%-এর নিচে, জিডিপির 1%-এর নিচে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ। এটা কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যায় না। আপনি পার্শ্ববর্তী বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়তো সুপারিশ আরো বেশি আছে, যে জাতীয় আয়ের কত ভাগ সেখানে বরাদ্দ অনেক বেশি। আপনি যদি করেন ইন্ডিয়া বা পাকিস্তানের মতো দেশেও আমাদের সে স্বাস্থ্য ক্ষেত্রে তাদের বরাদ্দ অনেক বেশি। আর মালদ্বীপে তো অনেক, মালদ্বীপে আমি যতটুকু জানি 6 পয়েন্ট সামথিং তাদের বরাদ্দ, জিডিপির এত বরাদ্দ। আর আমাদের দেশে সেখানে মাইনাস মানে পয়েন্ট সামথিং 9 বা 8 এরকম। তো সেক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দটা নিশ্চিত করতে হবে। এবং আরেকটা জিনিস আছে আমাদের দেশে, যে স্বাস্থ্যক্ষেত্রে যতটুকু বরাদ্দ আছে সেই বরাদ্দটুকু কিন্তু হরলুটের অবস্থা। এখানে বলতে আমার দ্বিধা নাই যে দেখেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ওখানে পিসিআর মেশিন এনেছে অনেক আগে, অর্থাৎ গত বছরে, কিন্তু তারা তাদের
পরিকল্পনা অনুযায়ী সেই পিসিআর মেশিনটাকে ল্যাবটাকে সেট আপ করতে পারেন, জি এবং সেই ল্যাবটাকে সেট আপ করতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করতে হয়েছে। তাহলে দেখেন আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা কোন স্তরে আমরা আছি, কোন স্তরে আছি। এই জি, বিষয়গুলো চমৎকার আসলে চমৎকার। আসলে ওই একটি উদাহরণই যথেষ্ট আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা বোঝার জন্য। রকিব আহমেদ, আসবো আপনার কাছে, একটু তানভীর ভাই কাছে আবারও আসতে চাই। তানভীর ভাই, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে একটু দেখি যে আমাদের কোনো মন্তব্য আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা, আমাদের বন্ধুরা কোনো প্রশ্ন রেখেছেন কিনা। আচ্ছা, আমরা প্রশ্ন নেব। তানভীর ভাই, আপনার কাছে আসতে চাই, যে প্রশ্নটি রেখেছিলাম যে বাংলাদেশের বর্তমানে করোনা পরিস্থিতি কিভাবে দেখছেন, যেটি তো এখন দিনে দিনে বাড়ছে, আক্রান্তের সংখ্যা, মৃত্যুর হারের সংখ্যাও বাড়ছে, কিন্তু আমাদের শিথিল হয়ে গেছে আমাদের সকল যে প্রচেষ্টা, আমাদের লকডাউন বলি বা ঘরে থাকা বলি, এটিকে কিভাবে দেখছেন আপনি? আসলে কি বলবো, মানে আমি তো সেই জানুয়ারি থেকেই পুরো অবস্থাটা মানে এত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলাম আর কি, এবং যতটুকু বলা যায় ততটুকু বলছিলাম এখান থেকে, কিন্তু এগুলো আসলে জায়গা মতো পৌঁছানো অনেক কঠিন ব্যাপার আর কি। হ্যাঁ, যাদের হাতে কিছু করার মতো ক্ষমতা আছে, এগুলো তাদের কাছে পৌঁছানো। প্রথমত আমি বলবো যে আমাদের শুরুটাই হয়েছে খুব খারাপ। হ্যাঁ, আমরা যখন প্রস্তুতি নেওয়া প্রয়োজন ছিল যথেষ্ট, সে প্রস্তুতি যথেষ্ট ছিল না, এবং সবচেয়ে যে যাদেরকে আমি দোষারোপ করবো এর জন্য, সেটা হচ্ছে আইডিসিআর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। কারণ হচ্ছে একটা দেশের সবাই কিন্তু ইনফেকশাস ডিজিজ এক্সপার্ট না, আপনাকে জানতে হবে, তাই না? একটা দেশের সবাই প্যান্ডেমিক সম্পর্কে জানে না। কাজেই এইসব সম্পর্কে জানে যেসব লোকরা বা যেই দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানেরই কিন্তু সবচেয়ে সবার আগে দায়িত্ব যে যে প্রেডিক্ট করা, যে যখনই ডিসেম্বরে চীনের উহানে যখন সংক্রমণটা শুরু হয়, তখনই কিন্তু সারা দুনিয়া জুড়ে বিভিন্ন দেশে দেশে প্রস্তুতি শুরু হয়ে গেছে, তখনই শুরু হয়ে গেছে, ঠিক আছে? অথচ জানুয়ারি শেষের দিকে, ফেব্রুয়ারি মাঝামাঝিতে এসেও আমাদের আইডিসিআর যখন প্রথম বলেছে, অনেকটা মানে হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা, যে হাতে মাত্র ১৫০০ কিট নিয়ে তারা বলেছে যে আমরা আসলে এই না, পুরনো একটু কথাগুলো বলতে আসলে হবে, জানি, বলে আপনিও বলেছেন, কিন্তু না, এই মুহূর্তে হয়তো নতুন করে আমরা সেই আমি পুরনো বেদনাকে আমি জাগিয়ে না তুলি। মানে না, বর্তমান অবস্থাকে আপনি কিভাবে দেখছেন, যদি একটু বলেন। এটা না বললে তুমি পুরো ব্যাপারটা বুঝবা না। এটা এমনি এমনি সরাসরি মন্তব্যে চলে যাওয়া যায় না, এটা একটা কনটেক্সট আছে, ঠিক আছে? এবং হয়তো আমরা 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 এত দূর আসতো না এই আক্রমণটা, এই সংক্রমণটা যদি সেভাবে একটার পর একটা ভুল ডিসিশন নেওয়া হয়েছে। এবং যখন এই যে আমাদের বায়োকেমিস্ট্রি এবং আমাদের এইসব মানে সাহসী ভলান্টিয়াররা যখন ঝাঁপিয়ে পড়েছে, হ্যাঁ, সারা দেশে ঘুরে ঘুরে যখন মেডিকেল কলেজে গিয়েছে, তারপরেই সেনা এই ম্যাসিভ হারে এখন আরটিপিসিআর হচ্ছে। হ্যাঁ, আসল হিরো কিন্তু ওরা, এই মানুষগুলোকে আমি সবচেয়ে বেশি ক্রেডিট দেব। হ্যাঁ, তারা যাদের হাতে ক্ষমতা, যাদের হাতে অর্থ, তারা কিছুই করেনি। হ্যাঁ, এই হিরোদেরকে আমি ইয়ে দেব। এখনকার পরিস্থিতি খুব ভয়াবহ, আমি আসলে এটা প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট। আমি জানি না বাংলাদেশের এই পরিস্থিতি কোনো ইভেন এপিডেমিওলজিস্টের পক্ষেও প্রপার প্রেডিকশন সম্ভব কিনা, কারণ এখন কি হতে পারে, অনেকগুলো সম্ভাবনা আছে। হ্যাঁ, যে একটা হতে পারে যে সামনে, কারণ আমাদের কিন্তু নাম্বার অফ কেসেস এভরিডে ইনক্রিজিং, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। যেসব দেশে লকডাউন ইজ করা হয়েছে, সেসব দেশে তারা যখন কার্ভ যখন নিচের দিকে নেমে এসেছে, তখনই তারা ইজ করা শুরু করেছে, রিল্যাক্স করা শুরু করেছে। আর আমাদের দেশে লকডাউন রিল্যাক্স করা শুরু করেছে যখন এটা বাড়ছে, ঠিক আছে? এবং পরিণতি কি হবে, আমাদের পরিণতি কি হবে, ভবিষ্যৎ কি আমাদের? আমি জানি না পরিণতি, হয়তো এখন যদি কোনো ন্যাচারাল ফ্যাক্টর যদি কাজ না করে, এখন যদি আমরা ধরি যে কোনো ন্যাচারাল ফ্যাক্টর, আমাদের ডেমোগ্রাফিক ফ্যাক্টর, ক্লাইমেট, কোনো কিছু যদি কাজ করে, এগুলো খুবই আনসার্টেন ব্যাপার, সেক্ষেত্রে হয়তো আমরা এভাবে চলতে থাকবো আরো অনেকদিন। হ্যাঁ, এবং একটা সময় গিয়ে কমবে। আরেকটা হতে পারে যে পরিস্থিতি হঠাৎ করে আরো ম্যাসিভ আকারে বেড়েও যেতে পারে, সেক্ষেত্রে সবচেয়ে বড় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে হাসপাতালগুলোতে। কারণ হাসপাতালগুলো এমনিতেই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা খুবই ভঙ্গুর, তার মধ্যে একসাথে যদি হাজার হাজার মানুষের কে ডিল করতে হয়, তখন ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে। কিন্তু তানভীর ভাই, আমি একটু যোগ করতে চাই আলোচনার সম্পর্ক করবার জন্য, যে অনেকে বলছেন যে আমরা হার্ড ইমিউনিটির দিকে যাওয়া
উচিত আমাদের আমাদের যে হ্যাঁ, আর্থিক এটা অবস্থা, আমাদের যে এ- জনাধিক্য বা অর্থনৈতিক যে আমাদের পরিস্থিতি, তাতে আসলে আমরা কতদিন এভাবে সামাজিক বিচ্ছিন্নতার মধ্যে থাকতে পারবো, ঘরে থাকতে পারবো, সেটি আসলে আসলে এটিও তো একটা আসলে এই বাস্তবতা। জিনিসটা কেন যে হার্ড ইমিউনিটির ব্যাপারটা কেন যে এভাবে ছড়াচ্ছে আমি ঠিক বুঝি না। এটা একটা মিনিংলেস ব্যাপার। আমি আপনাকে বলি হার্ড ইমিউনিটি জিনিসটা কি। আসলে হার্ড ইমিউনিটি হচ্ছে আপনি যদি কিছুই না করেন, ঠিক আছে, লেট দ্য ডিজিজ স্প্রেড, লেট দ্য ডিজিজ জি। টেক ইটস ওন কোর্স, ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছেন। আর তাহলে হার্ড ইমিউনিটি যদি আপনি অ্যাচিভ করতে চান, তাহলে আপনার পপুলেশনের অন্তত 60-70% কে ইনফেক্টেড হতে হবে, ঠিক আছে। তাহলে জি। সেই 60-70%-এর যদি বাংলাদেশের পপুলেশনে কিছু অঙ্ক কষে দেখুন যে 60-70%-এর যদি 1% মানুষও মারা যায়, কতজন মানুষ হয়? হুম। সেটা কি আমরা অ্যাকসেপ্ট করতে রেডি আছি যে এতগুলো মানুষকে মারা যাবে? তার আর 1% বলতেছি যারা রোগে মারা যাবে, আর অন্য অন্য কারণে মারা যাবে তো আরো অনেক বেশি মানুষ, তাই না? জি। তার মানে হচ্ছে যে পৃথিবীর কোনো দেশ কি হার্ড ইমিউনিটির দিকে গেছে কিনা, বা কোনো দৃষ্টান্ত আছে এরকম? কোনো দৃষ্টান্ত নাই। সুইডেন প্রথমে ভাবছিল ওরা যাবে, এবং ওরা প্রথম দিকে ইয়ে করছিল, কিন্তু সুইডেন ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট কান্ট্রি। হ্যাঁ, ওদের হচ্ছে হাইলি এডুকেটেড সোসাইটি, পাবলিক অনেক কনসাস, তাদের হেলথ কেয়ার এক্সট্রাঅর্ডিনারি হেলথ কেয়ার, হ্যাঁ, সবকিছুর উপর। কিন্তু তারপরেও তারাও তো পারে নাই রাখতে শেষ পর্যন্ত যে যে এই অপশনটা যে কোনো লকডাউন না করে বা কিছু। তো এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, বাংলাদেশে তো সোশিও ইকোনমিক অনেক ফ্যাক্টর আছে যেটার কারণে লকডাউন রাখা বাস্তবতা কি সেটা নিয়ে আমিও মানে আমরা যদিও মেডিকেল প্রফেশনে আছি এবং জানি যে লকডাউন বা সোশ্যাল ডিস্টেন্সিং এগুলোই রাইট অ্যাপ্রোচ, কিন্তু তারপরে অন্যান্য ফ্যাক্টর তো আমরা বাদ দিতে পারি না, অন্যান্য ফ্যাক্টরও থাকবে। সে কাজেই নিশ্চয়ই। কাজেই কাজে মূল সমস্যাটা হলো যে একটা যথার্থ পরিকল্পনা করা, এবং যথার্থ পরিকল্পনা করার জন্য আপনার যার যার রেসপেক্টিভ ফিল্ডের লোকদেরকে ডেকে এনে একসাথে বসিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে। জাস্ট যার যার ইচ্ছে মতো ছেড়ে দিলাম, গার্মেন্টস কর্মীদের ছেড়ে দিলাম সবার আগে, যারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশার। হ্যাঁ, তার মানে এখানে কিন্তু এইসব সিদ্ধান্তগুলোর পিছনে কোনো সায়েন্টিফিক এবং মেডিকেল ভিউ পয়েন্ট থেকে কোনো কিছু বিচার না করে অন্যান্য ফ্যাক্টর গুলোকে বিচার করা হচ্ছে, ঠিক আছে। জি। কাজেই এটা কিন্তু আমাদের পক্ষে যাচ্ছে না। তাৎক্ষণিকভাবে হয়তো কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হ্যাঁ, এগুলো তানভীর ভাই, আমাদের পক্ষে যাচ্ছে না। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আলোচনার শেষের দিকে তানভীর ভাইকে আপনাকে দিয়ে শেষ করব। তো তার আগে রকিব আহমেদ, আপনার কাছে যে জানবার বিষয়, আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম যে করোনা চিকিৎসায় যে প্লাজমা থেরাপি বা রক্তের প্লাজমার যে ব্যবহার, তো সেটা তো আসলে সেটি নিয়ে বাঁধন কাজ করছে, বাঁধন তথ্য সংগ্রহ করছে, তাদের বিশাল একটা বিস্তৃত নেটওয়ার্ক আছে। তো এটিকে আসলে আরো কিভাবে সাফল্যের সাথে এটিকে সমাপ্ত করা যায়, বিশেষত যারা ডোনার, যারা করোনা আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে ইমিউনিটি ডেভেলপ করে গেছে, এমন ব্যক্তিদের ভূমিকাটি কিভাবে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাদের বিষয়ে, তাদের প্রতি আপনার কোনো আহ্বান আছে কিনা? ধন্যবাদ। আমরা আসলে আমাদের যে বিশাল কর্মী বাহিনী আছে, শুভনাধ্যায় আছে, সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা তাদের কিন্তু অলরেডি মেসেজ আমরা দিয়ে দিয়েছি সবাইকে। আমরা আজকেও আমাদের ভিতরে একটা জুম মিটিং হয়েছে, যা বিভিন্ন জায়গা থেকে তারা অংশগ্রহণ করেছিল। আমাদের মেসেজ কিন্তু আমরা সারা দেশে দিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের লিস্টে আমরা প্রথমেই যে কথাটা আমাদের শাহিদুল ইসলাম রিপন বলে গেলেন, যে প্রথমে আমরা লিস্ট তৈরি করব, অর্থাৎ যারা কোভিডে আক্রান্ত হয়েছিলেন তারা সুস্থ হয়েছেন, এরকম লিস্ট আমরা তৈরি করতে চাই। এবং লিস্ট তৈরি করার পর যে কথাটা বললেন যে আমরা অ্যান্টিবডি তো টেস্ট করতে হবে, অ্যান্টিবডি টেস্ট না করে কিন্তু এমনি যত্রতত্রভাবে কিন্তু এটা দেওয়াটা ঠিক হবে না। এই জন্য আগে আমরা লিস্ট আপটা করতে চাই। লিস্ট আপটা করার পর অ্যান্টিবডি টেস্ট করা হবে। অ্যান্টিবডি টেস্ট করার পর যেখানে 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 প্লাজমা লাগে আমরা হয়তো সেই অথরিটিকে, অর্থাৎ সেই মেডিকেল কলেজগুলোতে হয়তো সাপ্লাই দিতে পারবো। তো আমরা আশাবাদী, কারণ আমাদের অলরেডি আমাদের যারা ভলান্টিয়ার আছে, এক্ষেত্রে সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তো এক ধরনের প্রত্যক্ষ সহযোগিতা আপনাদের প্রয়োজন আছে। সেই সহযোগিতা আপনারা সরকারের কাছ থেকে আপনারা প্রত্যাশা করছেন কিনা, বা কোনো আবেদন করেছেন কিনা সহযোগিতার, বা আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য, আর্থিক বা টেকনিক্যাল নানা সাপোর্ট দেওয়ার জন্য? ধন্যবাদ। আমরা আসলে চেষ্টা করেছি বিভিন্ন লাইনে। সত্যিকার অর্থে আইডিসিআর বা স্বাস্থ্য অধিদপ্তর এই ধরনের পেশেন্ট লিস্ট বা যারা করোনা থেকে মুক্তি পেয়েছেন তাদের লিস্ট কিন্তু তারা পারমিট করছে না, দিচ্ছে না। এটা একটা বড় ব্যারিয়ার। হয়তো এক ধরনের আইন বা এক ধরনের অলিখিত আইনই আছে যে আমাদের করোনা আক্রান্ত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য আমাদের সামনে
আমরা প্রচার করব না বা এটা প্রকাশ করব না, তো সেইটিও তো এক ধরনের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে এক ধরনের বাধা সৃষ্টি করছে কিনা? যে এটা অবশ্যই একটা বড় বাধা। তো কিন্তু যদি আপনি প্লাজমা থেরাপিকে সার্থকভাবে এটাকে করতে চান, ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে কিন্তু এই আইডিসিআর বা যে স্বাস্থ্য অধিদপ্তর তাদেরকে কিন্তু একটা গাইডলাইন ফলো করতে হবে। অর্থাৎ যারা আক্রান্ত হয়েছিলেন, অর্থাৎ সুস্থ হয়েছেন, তাদের লিস্টে কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু সরবরাহ করতে হবে। এখন সেটা একটু ওয়ে আউট বের করতে হবে যে সেটা আমরা কিভাবে পেতে পারি। তো আমরা কথাবার্তা চালিয়ে যাচ্ছি, আমরা বিভিন্নভাবে, যেমন ঢাকা মেডিকেলের সাথে আমরা কথা বলেছি, বিএসএমইউ যারা ডক্টররা আছেন, প্লাজমা থেরাপি নিয়ে যারা কাজ করছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তো কিভাবে লিস্টটা পাওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি, কিন্তু কতটুকু কিভাবে পাবো এখন আমরা স্থির না, আমরা জানি না আসলে কিভাবে পাওয়া যায়, এখন আমরা জানি না। ধন্যবাদ রকিব আহমেদ। দর্শক, আমরা দূরে থেকে কাছে শিরোনামে আমরা লাইভ টকশোতে ছিলাম। খুবই আনুষ্ঠানিক টকশো নয় এটি, এটি আসলে এক ধরনের অভিজ্ঞতার মন্তব্য, এক ধরনের বিনিময়। আমাদের মাঝে রুবেদ হাসান তানভী এবং রকিব আহমেদ ইতিমধ্যে আছেন এবং তারা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বললেন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। তানভীর আহমেদ, আপনাকে দিয়ে শেষ করব, কিন্তু তার আগে আমরা দর্শকদের কিছু প্রশ্ন নিতে চাই, যদি সে ধরনের প্রশ্ন থাকে আমরা দর্শকদের মতামতটাও একটুখানি করতে চাই। We want government response and declaration to engage molecular biochemist in health sector to involve in clinical diagnosis. একটু মন্তব্য করেছেন নুরুল মোমেন। আরেকজন আছেন নূরজাহান মালিহা। আমি আসলে দেখতে একটু কষ্টই হচ্ছে। তানভীর ভাই, আপনি প্রথম থেকেই মানুষকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। তানভীর ভাইয়ের জন্য শুভকামনা রেখেছেন নূরজাহান মালিহা। আমাদের মাঝে আছেন বাসার শরীফা। ব্যক্তিগত গাড়ি চলাচলের অনুমতি দেয়া, শপিং মল খুলে দেয়া, এর ফলে সৃষ্ট বিপর্যয়ের দায় কে নেবে? আমরা যারা দীর্ঘদিন মাস ধরে ঘরে বসে আছি তারা। জি, এটি নিয়েও আসলে নানা ক্ষোভ আছে সাধারণ মানুষের মধ্যে, অনেকের মধ্যে ক্ষোভ আছে। আবার কেউ হয়তো আনন্দ প্রকাশ করছেন যে বাইরে যেতে পারছেন, ঈদের বাজার করতে পারছেন। তানভীর ভাই, আপনার কাছে আসতে চাই, যে প্রশ্ন রাখবো, কিন্তু তার আগে একটু ছোট করে জানতে চাই যে বাংলাদেশের যে করোনা ভাইরাসের জিনোম প্রকাশিত হয়েছে, জিনোম সিকোয়েন্স, আমাদের দুজন বিশেষজ্ঞ সেটি করেছেন। এই জিনোম আসলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখতে পারে বা এটির গুরুত্বটি কি, ছোট করে যদি একটু বলেন। আমাদের এখানে যে করোনা ভাইরাসের যে প্রকৃতি আমরা দেখছি, এটি নাকি রূপান্তর করছে, নিজেকে বারবার পরিবর্তন করছে এবং তার লক্ষণ উপসর্গের ক্ষেত্রে নানা রকম পরিবর্তন আসছে। ফলে আসলে আমরা কোন ধরনের ওষুধ প্রয়োগ করব, কোন ধরনের টিকা নেব, এবং সেই জায়গাটি আসলে নির্ধারণ করা যাচ্ছে কিনা। বাংলাদেশের এই সংক্রমণ অন্যান্য দেশের সংক্রমণের তুলনায় কতটুকু পার্থক্য আছে আপনি দেখছেন করোনা ভাইরাসের বৈশিষ্ট্য বা প্রকৃতির মাঝে? আসলে এর উত্তরে অনেকটা তুমি বলে ফেলেছো তো। আর এটা খুব সহজ, ছোট কথায় বলাও খুব ডিফিকাল্ট, কিন্তু এটা অত্যন্ত উৎসাহজনক যে প্রথম জেনোম প্রকাশিত হওয়ার পরে আরো জেনোম আসছে। কারণ আমি প্রথম জেনোম প্রকাশিত হওয়ার পরেই বলেছি যে একটা জেনোম দিয়ে আসলে কিছুই বলা যাবে না। হ্যাঁ, এবং অলরেডি তার এক সপ্তাহের মাথায় এটা প্রমাণিত, কারণ প্রথম জেনোমটা যেভাবে যেখানে দেখা যাচ্ছিল যেটা অরিজিনাল স্ট্রেনের খুব কাছাকাছি, হ্যাঁ, এবং সেটা ম্যাপে জিআইএসআইডির ম্যাপে দেখাচ্ছিল যেটা ইউকে থেকে এসেছে, তখন শুধু একটা জেনোমের উপর যদি আমরা ভর করে থাকতাম তাহলে আমরা ভাবতাম ও এই ভাইরাসটাই মনে হয় সারা দেশ জুড়ে আছে। আসলে তো তা না। তারপরে যখন 10টা হলো 15টা হলো, আমরা দেখতে পাচ্ছি যে আসলে সত্যিকার অর্থে অন্তত কয়েক শত জেনোম দরকার, রিপ্রেজেন্টেটিভ জেনোম দরকার, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বয়সের, বিভিন্ন ক্লিনিক্যাল গ্রুপের, বিভিন্ন লোকেশনের ইয়ে থেকে করা আর কি। করার পরে এই সিকোয়েন্স গুলোর, এই জেনোম সিকোয়েন্সিং এর ভ্যালু অনেক হাই। কারণ হচ্ছে যে আমরা যে এই প্যান্ডেমিককে কন্ট্রোল করার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছি, সেই পদক্ষেপগুলো কতটুকু এফেক্টিভ হচ্ছে এবং সেই পদটুকু বা এর বাইরে অন্য কোনো পদক্ষেপ নিতে হবে কিনা, ক্লাস্টারগুলো কোথায় কোথায় আছে,
কোথায় সুপার স্প্রেডার মানে কিছু ভাইরাস হয়তো এক্সট্রিমলি বেশি স্প্রেড করতেছে, হ্যাঁ, কোনো এলাকায় যদি সেটা হয় সেটা বোঝার প্রয়োজনে, বা আপনার কোনো আমাদের আমাদের দেশে সার্কুলেটিং যে ভাইরাসগুলো আছে এগুলো পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায়, যেমন আমাদের দেশে বলা হয়েছে যে আমাদের দেশে কিন্তু ইয়েদের ক্ষেত্রে যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমাদের দেশে বেশ মানে কম এফেক্টেড হচ্ছে, তো সেগুলোরও হয়তো কোনো পজিটিভ সাইড থাকতে পারে। তো এগুলোর সিকোয়েন্সে কোথাও কোনো ডিফারেন্স আছে কিনা এগুলো জানার জন্য অত্যন্ত প্রয়োজন। তার উপর প্রয়োজন হচ্ছে যে এটা নিয়ে আমাদের যত ধরনের গবেষণা করতে হবে এই করোনা ভাইরাস নিয়ে, বিশেষ করে সেই গবেষণা পরিস্থিতি কি দেখছেন আমাদের, যে আমাদের সরকারি ভাবে বা বেসরকারি পর্যায়ে আমরা সেটাকে কতটা গুরুত্ব দিচ্ছি বা কতটা কাজ না, এই করছি ব্যাপারে তো গবেষণা? এই ব্যাপারে তো আমরা সবসময় পিছিয়ে আছি, এটা তো বলার অপেক্ষা রাখে না। ফান্ডিং এর ভীষণ শর্টেজ এবং এই লাইনে আসলে একটু এক্সপেন্সিভ রিসার্চ করা কাজেই, কিন্তু তারপরে এই সিকোয়েন্স গুলোর কারণে এখন অনেক নতুন নতুন গবেষণা হবে। এই সিকোয়েন্স গুলো যখন আপনাদের শখানেক সিকোয়েন্স হয়ে যাবে, আপনি দেখবেন যে সারা বিভিন্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স এর পিএইচডি ছাত্ররা তখন দেখা যাবে যে এই সিকোয়েন্স গুলো নিয়ে নাড়াচাড়া শুরু করবে, এগুলো নিয়ে তাদের মাথায় অনেক ইনোভেটিভ নতুন নতুন আইডিয়া আসবে গবেষণার। হ্যাঁ, আর তার সাথে যখন আপনি হোস্ট ফ্যাক্টর মানে যাকে আক্রমণ করতেছে মানুষের হোস্ট ফ্যাক্টর, এটাকে যখন একসাথে জড়িয়ে যখন গবেষণা করা হবে তখন এটা থেকে অনেক অনেক ভালো ভালো তথ্য বের হয়ে আসবে, যেগুলো শুধু গবেষণাপত্র তৈরি করার জন্য না, আমাদের দেশের ক্ষেত্রে ঠিক ঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, কিভাবে এই প্যান্ডেমিকটা ম্যানেজ করবো এটা 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 বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজন হবে। কাজে এটার গুরুত্ব অনেক আর কি। জি, আসবো রকিব আহমেদ বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন। আমি একটু প্রশ্ন যোগ করতে চাই যে বাংলাদেশে কিছু সাম্প্রতিক ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, বিশেষত ঔষধ আবিষ্কারের ক্ষেত্রে আমাদের এক ধরনের একটা প্রধান ঔষধ সংস্থা তারা একটি ঔষধি আবিষ্কার করে ফেলছেন এবং সেটি রপ্তানিও করা হবে আমাদের চাহিদা পূরণ করার পর। আমরা কিছুদিন আগে বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যাপক তিনি দুটি ওষুধের প্রয়োগের কথা বলছেন করোনার মুক্তির জন্য। এগুলোর আসলে কতটা কার্যকর বা এটা কতটা নির্ভর করা যায় যদি বলেন রকিব আহমেদ, এবং এক্ষেত্রে তানভীর ভাই আপনার মন্তব্য একটু নেব। রকিব, এই ক্ষেত্রে বোধহয় তানভীর ভাই খুব ভালো বলতে পারবেন, তবে আমি যেটুকু জানি অর্থাৎ এই করোনা ভাইরাসের জন্য আসলে স্পেসিফিক্যালি কোনো মেডিসিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, এটুকু আমি জানি। তো এখানে সার্স বা মার্স যে ভাইরাসগুলো ছিল সেইখানে যে মেডিসিনগুলো ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, সেইগুলোকে হয়তো এখানে বিভিন্ন ভাবে ইউজ করার কথা বলা হচ্ছে, কিন্তু এই করোনা ভাইরাস 19-এর জন্য আসলে কোভিড-19 এর জন্য কোনো এখন পর্যন্ত কোনো মেডিসিন আমার জানা মতে আবিষ্কৃত হয়নি, বাংলাদেশে তো নয়। আমার মনে হয় তানভীর ভাই ভালো বলতে পারবেন। জি তানভীর ভাই, বাংলাদেশে কিছু ওষুধ আবিষ্কার তো না, প্রয়োগের কথা বলা হচ্ছে, সেটি সম্পর্কে আপনি মন্তব্য করবেন? বেক্সিমকো যেটা করতেছে এটা তো আর ওদের আবিষ্কার না, ওরা গিলিয়াড বায়োসায়েন্সের যে রেমডেসিভির সেটাই তারা ম্যানুফ্যাকচার করবে, এখানে ওদের পার্টনার হিসেবে করবে, এর মধ্যে নতুন কিছু নাই। এটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড না, যে কারণে আমি বলি যে প্রথমত গিলিয়াড বায়োসায়েন্স অনেক একটা জায়ান্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সেটা কোনো সমস্যা না, ওরা এফডিএ অ্যাপ্রুভালও পেয়ে গেছে খুব তাড়াতাড়ি, কিন্তু এটার সাকসেস রেট বা ইয়ে তো খুব মার্জিনাল, মানে বেনিফিটটা বলা হয়েছে যে রিকভারি ডেট 11 দিনের জায়গায় 15 দিনের জায়গায় 11 দিন, ঠিক আছে? তাহলে এইটুকুর উপর ভিত্তি করে, হ্যাঁ হয়তো এটা সত্য, কিন্তু এটা দিয়ে মানে কতটুকু কি হবে এ বিষয়ে আমার যথেষ্ট ইয়ে আছে আর কি। হ্যাঁ, আসলে অ্যান্টিভাইরাল একটা সহজ ব্যাপার না, আমি একটা সত্যি কথা বলি, আমরা যদিও বিভিন্ন জন বিভিন্ন ভাবে ট্রাই করতেছে, অ্যান্টিভাইরাল কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো না। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক যেমন আমরা টার্গেট করতে পারি ব্যাকটেরিয়াকে ডাইরেক্ট, হ্যাঁ, অ্যান্টিভাইরালের সমস্যা হচ্ছে ভাইরাসের তো কিছুই নেই, তার শরীরে আছে খালি আরএনএ সিকোয়েন্স আর একটা প্রোটিন কোড, হ্যাঁ, তারা নিজেরা কিছুই করতে পারে না, তারা সব আমাদের সেলের যত মেশিনারিজ আছে এগুলো ব্যবহার করে, ঠিক আছে? কাজে সমস্যা হচ্ছে ভাইরাসটাকে যখন আমরা টার্গেট করতে চাই তখন আমাদের শরীরের সেলও এফেক্টেড হয়, হ্যাঁ, তা নাহলে তো ভাইরাসকে মেরে ফেলার কোনো ব্যাপারই ছিল না। হ্যাঁ, কিন্তু এমন কিছু ব্যবহার করতে হবে যেটা আমাদের সেলকে এফেক্ট করবে না কিন্তু ভাইরাসকে এফেক্ট করবে। তো এইটার কারণেই এত জটিল ব্যাপারটা, হ্যাঁ, যার কারণে অ্যান্টিভাইরাল বলতে কিন্তু খুব বেশি নাই, সত্যি কথা বলতে। আমি তো ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট, প্রফেশনাল ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট, আমরা সবসময় এগুলো নিয়ে কাজ করি। একমাত্র সহসায় ঔষধ আবিষ্কারের কোনো সুখবর বা টিকা আবিষ্কারের সুখবর আমরা কি তাহলে পাচ্ছি না?
মানে ম্যাজিক ড্রাগ বের হয়ে আসবে খুব শীঘ্রই যে একেবারে সব ভালো যাবে, এটা আশা করা মানে খুব একটা জি। রিয়েলিস্টিক মনে হয় না আর কি। হ্যাঁ, তানভীর ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়েছেন এবং আমি গুরুত্বপূর্ণ দুইটা আলোচনা তিনটা করেছেন। পয়েন্ট বলে শেষ করব। হ্যাঁ, আমার আর দুইটা জি, তিনটা পয়েন্ট আছে যেগুলো আমি বলতে পারিনি, মেইনলি রিকমেন্ডেশন গুলো আর কি। বলুন প্লিজ। হ্যাঁ, তো আসলে অনেক কথাগুলো বলছিলাম। তো প্রথম কথা হচ্ছে প্লাজমা থেরাপি নিয়ে বলি। প্লাজমা থেরাপির আমি ওই যে নীতিমালার কথা বলেছি, এবং এখন বাঁধনের জন্য আমার জাস্ট শেষ কথাগুলো হচ্ছে এটাই আর কি, যে আমি অত্যন্ত খুশি যে বাঁধন নেমে গেছে। আমার কথা হলো যে ইনভেস্টিগেশনাল হোক আর অ্যাপ্রুভাল হোক, প্লাজমা ব্যাংকিংটা শুরু করা অত্যন্ত জরুরি। হ্যাঁ, এটা অলরেডি শুরু করা দরকার, যাতে আমাদের হাতে অলরেডি হসপিটাল গুলোতে প্লাজমা ব্যাংক থাকে। কাজে এই কাজটা যত তাড়াতাড়ি শুরু, ইভেন ইনভেস্টিগেশনাল ইউজের জন্য অত্যন্ত জরুরি। কাজে এই বিষয়ে বাঁধন সহ অন্য যারা যত দ্রুত এগিয়ে আসবে তত ভালো আর কি। আর লকডাউন এবং করোনা ভাইরাস মানে আমি সাধারণত কিন্তু কমপ্লেইন দেওয়া লেখা খুব কম লিখি আর কি। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমার ফেসবুকে আমি সাধারণত শুধু কমপ্লেইন করে লিখি না। হ্যাঁ, কমপ্লেইন তো আছে অনেক, কিন্তু একটা সমাধান না থাকলে, সমাধান না দিতে পারলে তখন এই লেখাটা অর্থহীন মনে হয়। তো এখন বাংলাদেশের এক্ষেত্রে লকডাউন, কি সমাধান দিচ্ছেন আপনি, যে এখন এখন লকডাউনে আমি থাকা উচিত নাকি আমরা এখন আমি আমাদের বলতেছি যে এখন কর্মজীবনে আমরা আসবো? আমি আমি এটা নিয়ে একটা লেখা লিখেছি, কিন্তু লেখাটার মূল সূত্র হচ্ছে এটাই যে আপনি বুঝে শুনে ইউজ করুন। হ্যাঁ, স্বার্থ বুঝে না, বুঝে জি, শুনে কোন পেশার ঝুঁকি কতটুকু এবং কাদের ধন্যবাদ প্রয়োজনটা সবচেয়ে বেশি সেটা বুঝে। তানভীর ভাই, আপনাকে অসংখ্য থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আপনি থ্যাংক দূর ইউ। থেকে আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ। এই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করেছেন। রকিব আহমেদ, আপনাকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু তবে আপনার শেষটা আপনি করবেন। আমাদের প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। রকিব আহমেদ, যে এই যে করোনার সাথে আসলে দীর্ঘ সময় আমাদের বসবাস করতে হবে, এটি মোটামুটি আমরা বুঝে ফেলেছি। এই মুহূর্তে করোনা যে চলে যাবে তা নয়, ম্যাজিক ড্রাগ আবিষ্কার হবে সেটাও নয়। তানভীর ভাই এমনটি বলছেন। টিকা তো আরো হয়তো পরে আবিষ্কৃত হবে, আমরা পাবো। তো এই সময়টিতে আসলে আমরা কি করতে পারি, কিভাবে চলতে পারি, আমাদের ব্যক্তিগত পর্যায়ে যে সচেতনতা বিষয় নিয়ে একটু যদি বলেন। রকিব আহমেদ, আপনাকে দিয়ে শেষ করবো। ধন্যবাদ। তানভীর ভাই যে কথাটা বললেন যে আসলে এখানে মূলত সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, আর ব্যক্তিগত যে সুরক্ষা বলা হচ্ছে, মাস্ক ব্যবহার করতে হবে, তারপরে আমাদের হাত পরিষ্কার করতে হবে, হাত আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর হাতটাকে 20 সেকেন্ড ধৌত করতে হবে, এবং কোনোভাবে যেন আমরা হাত মুখে না দেই, চোখে না দেই, নাকে না দেই, এটা আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে এভাবে। এছাড়া ধন্যবাদ রকিব আহমেদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শেষ একটা কথা বলতে চাই। হ্যাঁ, আসলে আমরা এই যে যত সচেতনতামূলক যত আলোচনা করি, এগুলো কিন্তু আসলে আমাদের এই যে ফেসবুক এবং ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমাদের নিম্নবিত্তদের জন্য, হ্যাঁ, তাদের জন্য কিন্তু তাদের ভাষায় এই স্লোগান গুলো এগুলো আকারে, সেবু তোমাকে বিশেষ করে বলছি কারণ তুমি মিডিয়ার সাথে আছো, তোমরা তো ইচ্ছা করলে পারো এই ধরনের এই যে বাউলদেরকে ডেকে, বয়াতিদেরকে ডেকে 2-4টা গান বানানো, হ্যাঁ, যেগুলো রেডিওতে প্রচার হবে, টিভিতে প্রচার হবে, জায়গায় জায়গায় যাবে, সাধারণ মানুষের ভাষায় এই কথাগুলো বোঝানো দরকার মানুষকে। তারা কিন্তু বুঝতেছে না। আমরা এখানে ভারী ভারী আলোচনা করতেছি ফেসবুকে, নিশ্চয়ই। বাউলরা তো গান গাইতে ভয় পায় তানভীর ভাই। জি, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন তানভীর ভাই। সেটি একটি বাস্তবতা যে আসলে আমাদের কথাগুলোকে যাদের উদ্দেশ্যে আমরা বলছি তাদের কান পর্যন্ত আমরা নিতে পারছি না, এটি একটি বাস্তবতা। আসলে সহজ ভাষায় বলতে হবে। ঠিকই বলেছেন। খুব সহজ একটা ব্যাপার। ধন্যবাদ। হাত এবং নিঃশ্বাসটাকে মানে দূরে রাখতে হবে, হাতটাকে ক্লিন রাখতে হবে, নিঃশ্বাসটাকে অন্যদের থেকে দূরে রাখতে হবে, তাই না? নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ তানভীর ভাই, রকিব আহমেদ, এবং আমাদের সাথে যুক্ত ছিলেন শহীদুল ইসলাম রিপন। তাকে আমরা পাইনি পরের আলোচনাগুলোতে, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক যারা আপনারা ছিলেন আমাদের সাথে, শুনেছেন এবং আমাদের মন্তব্য করেছেন, আমাদের লাইক দিয়েছেন, শেয়ার দিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। জানি না এই আলোচনা থেকে আমরা কতটা উপকৃত হলাম, কিন্তু একটু যদি উপকৃত হই বা এখান থেকে কোনো আলোচনা যদি আমাদের কাজে লাগে করোনা মোকাবেলার ক্ষেত্রে, সেটি আসলে এই আয়োজনের সাফল্য। আমরা করোনার যে পরিস্থিতির দিকে এগোচ্ছি, আমরা সেখানে নিজের নিরাপত্তাকেই আসলে প্রথমেই প্রাধান্য দিতে হবে। খুব বেশি প্রয়োজন ছাড়া আমরা যেন ঘরেই থাকি, খুব বেশি প্রয়োজন ছাড়া আমরা যেন বাইরে না যাই, সামাজিক দূরত্ব বা যেটাকে শারীরিক দূরত্ব বলছি সেটা যেন আমরা মেনে চলি। ঈদ পার্বণ যেগুলো আছে সেগুলো যেন বিচ্ছিন্ন থেকেই আমরা শারীরিক বিধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলেই আমরা সেটি উদযাপন করি। অন্তপক্ষে সচেতনতার স্তরটিকে আরো বাড়াতে হবে আমাদের, তাহলে আমরা এই আশঙ্কা থেকে মুক্ত হব। এবং জানি না আমাদের ভবিষ্যৎ কি অপেক্ষা করছে আমাদের সামনে, তানভীর ভাই সেটি ব্যক্ত করছিলেন সেই আশঙ্কার কথা।
আমরা প্রত্যাশা করি যে করোনার এই যে সংকট, করোনার এই দাহ সেটি কেটে যাবে এবং সেই পর্যন্ত আমরা খুবই সতর্কতার সাথে আমরা থাকবো, চলবো। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং শুভরাত্রি জানিয়ে শেষ করছি। ভালো থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ। 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 শেষ।